আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই জানি অ্যাক্সিস মেডিকেল স্কুল বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম মেডিকেল স্টুডেন্টদের জন্য, এবং অ্যাক্সিস মেডিকেল স্কুল কিন্তু আমাদেরই জন্য আয়োজন করেছে রিভিউ ক্লাস। এবং এতদিন ধরে যারা কমিউনিটি মেডিসিনের রিভিউ ক্লাস করেছেন, আমি বিশ্বাস করি এবং আমি আশা করি সবার অনেক উপকার হয়েছে এবং তাদের পড়াশোনার গতিও অনেকটা ত্বরান্বিত হয়েছে। এবং এই রিভিউ ক্লাসগুলো এত সুন্দর করে, এত সহজ করে পড়িয়েছেন আমাদের অনেক অনেক প্রিয় দুজন আপু, ফারজানা ইয়াসমিন আপু এবং মালিহা তাসনিম ফাতেমা মেধা আপু। ফারজানা ইয়াসমিন আপু পড়াশোনা করছেন ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর, আপুর সেশন 2016-17, এবং মালিহা আপু পড়াশোনা করছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং আপুর সেশনও 2016-17। একটা কথা প্রতি সেশনেই আমরা বলে থাকি এবং আসলে এটা বলার মতোই কথা, দুইজন আপুই কিন্তু কমিউনিটি মেডিসিনে অনার্স পেয়েছেন। এবং আজকের সেশনটা কিন্তু একটু ভিন্নধর্মী। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা 4 জন হোস্ট আছি এবং আগের সেশন গুলো একটু বইয়ের রিলেটেড, পড়াশোনা রিলেটেড, আজকেরটাও পড়াশোনা রিলেটেড, কিন্তু গতানুগতিক বইয়ের টপিক কেনা, টিপস এবং ট্রিক্স নিয়ে যেভাবে আমরা ভালোভাবে আমাদের পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারবো এবং পরীক্ষার হলেও ভালোভাবে প্রেজেন্টেশনও করতে পারবো। আমরা হোস্টরা নিজেরা পরিচয় দিচ্ছি। প্রথমেই আমি আছি আপনাদের সাথে হুমায়রা তাহের প্রমি, পড়াশোনা করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে, আমার সেশন 2017-18। এবং আমি আছি আপনাদের সাথে ইসরা তারা, ঢাকা মেডিকেল কলেজ 2017-18 শিক্ষাবর্ষ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাহিন রহমান সেতু, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পড়ছি, সেশন 2017-18। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আলিমা তাসনিম আইভি, পড়াশোনা করি রাজশাহী মেডিকেল কলেজে 2য় বর্ষে। তো আপুরা যদি পারমিশন দেন, আপু আপনাদেরকে আমরা কিছু কোশ্চেন করতে চাই, যেহেতু আজকে আমাদের সেশনটা টিপস এবং ট্রিক্স নিয়ে। তো আপু যদি অনুমতি দেন আমরা কোশ্চেন পর্বটা শুরু করতে পারি আপু। হ্যাঁ অবশ্যই, সবাইকে শুরু করো তোমরা। জি আপু, অনেক ধন্যবাদ। আপু আমার প্রথম প্রশ্ন ফারজানা মিম আপুর কাছে। কোশ্চেনটা হচ্ছে যে আমরা আপু আসলে প্রশ্নে তো সবাই এখন খুব টেন্স আছি, যেহেতু আমরা শুনছি যে জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি প্রথম দিকেই প্রফ হয়ে যেতে পারে। তো যদি আমরা হিসাব করি আমাদের হাতে 2 থেকে 2.5 মাসের মতো সময় আছে আমাদের, তো আপু এই যে সময়টা এখন আপু আমরা কিভাবে আর কি পড়বো? এখন তো আবার অনেক কলেজ আমাদের 4th ইয়ারের যেহেতু ক্লাস হচ্ছে, তো আপু কিভাবে আমরা এখন আর কি পড়াটা চালিয়ে যেতে পারি, এটা সম্পর্কে যদি আপু আমাদের যদি একটু সাজেশন যদি দেন মিম আপু, তাহলে আপু খুব খুশি হবো। আসলে সবাই এখন আমরা একটু প্রফ নিয়ে টেনশনে আছি, যেহেতু আমাদের প্রবাবল একটা ডেট বা ফেব্রুয়ারি ফার্স্টে হওয়ার একটা চান্স আছে। তো তোমাদের যেহেতু আমাদের সেকেন্ড প্রফ, আমরা সবাই জানি সেকেন্ড প্রফ আমরা আসলে 2টা সাবজেক্ট ফেস করবো, কমিউনিটি মেডিসিন আর ফরেনসিক মেডিসিন। যে ইতিমধ্যে কিন্তু অনেক কলেজেই তোমার 4th ইয়ারের ক্লাস মানে মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, প্যাথোলজি এইগুলাই স্টার্ট করছে। তো এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, যেহেতু আমাদের হাতে এখনো 2 মাস আর একটা সময় আছে তোমাদের ক্ষেত্রে, তো তোমরা ফার্স্টে 1.5 মাস মতো একটা সময় নিয়ে বা 1 মাস মতো তোমাদের এফোর্ডের মধ্যে তোমরা যে কয়দিনে কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিনটা শেষ করতে পারো এরকম একটা সময় নিয়ে তোমরা একটা রুটিন করতে পারো, যে না এই কয়দিনের মধ্যে আমরা কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিনটা ফুললি শেষ করব। একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু এখন তোমরা বেশটা সময় পাচ্ছ, তোমরা যখন ফার্স্ট টাইম পড়ে যাবা তোমরা কিন্তু চেষ্টা করবা যে তোমরা ভাইবা, রিটেন, অসপি মানে এমসিকিউ সবকিছু যাতে কভার হয় সেইভাবে একবার অন্তত শেষ করা। তারপর যখন রিটেনের ডেট দেবে তখন তোমরা রিটেনের স্পেসিফিক ভাবে বা ভাইবার ডেট দিলে ভাইবার স্পেসিফিক ভাবে তোমরা পড়তে পারো। তবে বর্তমান সময়ে যেরকম মানে সময়টা যত বেশি, সেই ক্ষেত্রে তোমরা সবকিছু কিন্তু একবার পড়ে যাওয়াটা বেটার হবে। এর মাঝখান থেকে তোমাদের 4th ইয়ারের ক্লাস যদি হয় সেগুলোর কিন্তু পাশাপাশি করা লাগবে, যেহেতু কলেজের ক্লাস সেখানে আমাদের প্রেজেন্টেশন মানে পার্সেন্টেজের একটা ব্যাপার আছে, কলেজের ক্লাসগুলো করতে হয়। তো সেই ক্ষেত্রে ওইটার পাশাপাশি তোমরা এইদিকে জোর দিয়ে 1.5-2 মাস একটা সময় নিয়ে কমিউনিটি মেডিসিন এবং ফরেনসিক মেডিসিনটা কমপ্লিটলি রিটেন, ভাইবা, এমসিকিউ সবকিছু একবার শেষ করে ফেলার একটা মানে চেষ্টা করলে হয়ে যাবে, যেহেতু আমাদের এখনো সময় আছে। করার মতো আসলে তেমন কিছু নাই, কারণ
এটা সাবজেক্টিভ। তো এইভাবে যদি তোমরা সময় বেঁধে রেগুলার পড়াশোনা করো, আই থিঙ্ক কভার করতে পারবা। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। জি আপু, অনেক ধন্যবাদ আপু। আসলে পড়েছিলাম একটু, কিন্তু আপনার কথা শুনে আপু অনেক ভালো লাগছে। আপু ইনশাল্লাহ আপনি যেভাবে সাজেশন করলেন সেভাবে আপু আমরা যদি পড়ি, আমরা ইনশাল্লাহ আপু সবকিছু ভালো মতো কভার করতে পারবো। যে আমার দ্বিতীয় প্রশ্ন মেধা আপুর কাছে। আপু আমি তাহলে প্রশ্নটা করব। হ্যাঁ, অবশ্যই করো। আপু আপনারা দুজনে আপু আমাদের তো কমিউনিটি মেডিসিনের এক একটা টপিক ধরে ধরে আমাদের হচ্ছে ভাইভা এবং রিটেনের জন্য যে ইম্পর্টেন্ট এগুলো সবকিছু আপু বুঝিয়ে দিয়েছেন। তারপর আপু মানে একটা পরীক্ষার অ্যাকচুয়ালি আগে আগে মানে মাথায় টেনশন কাজ করে যে আসলে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, কোনগুলো থেকে বেশি আসতে পারে। তো আপু এরকম যদি আমাদেরকে যদি একটু সাজেশন দিতেন যে এই টপিক গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো নিয়ে যদি আপু একটু বলেন আমাদের। আচ্ছা, প্রথমেই বলতে চাই যে কমিউনিটি মেডিসিন এই পুরো সাবজেক্টটা পড়লেই আমাদের প্রথমে যে মনে আসে যে খুব বড় বড় ডেফিনেশন। তো ডেফিনেশন গুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো হচ্ছে যেগুলো প্রোভাইডেড ডেফিনেশন। তো WHO প্রোভাইডেড ডেফিনেশন গুলো কিন্তু আলাদা করে উল্লেখ করাই আছে, এবং এই ডেফিনেশন গুলো যদি আমি আলাদা করে একটা খাতার মধ্যে লিখে রাখি, পরীক্ষার আগে কিন্তু ডেফিনেশন গুলা একবার চোখ বুলিয়ে নিলেই হবে। এবং এই ক্ষেত্রে কিছু কিছু টপিক, কিছু কিছু আমাদের যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বোথ রিটেন ভাইভা এসবের জন্য। এবং সেখানে প্রথমেই কনসেপ্ট অফ হেলথ, তারপর কনসেপ্ট অফ ডিজিজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই কিন্তু কমিউনিটি মেডিসিনের মোস্ট ইম্পর্টেন্ট গুলো যে হেলথ কাকে বলে, তারপর হচ্ছে ডিজিজের বিভিন্ন রকমের তারপর হোস্ট আছে, ভেক্টর আছে, অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা ইন্ডিভিজুয়াল সেশন গুলো যখন করেছিলাম আমরা আলোচনা করেছিলাম যে ঠিক কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে অবশ্যই যেটা সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। আমরা জানি যে আমাদের দুটো বোর্ড থাকবে, এবং একটা বোর্ড কিন্তু এই বায়োস্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি এই ধরনের টপিক নিয়ে কিন্তু পুরো ওই বোর্ডটা। সুতরাং বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বাদ দেওয়া যাবে না, এবং সেশনে ঠিক যেভাবে যেভাবে বলা হয়েছে সব করতে হবে। তারপর আছে অকুপেশনাল হেলথ। অকুপেশনাল হেলথটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অকুপেশনের জন্য যে ডিফারেন্ট ডিজিজ হয় সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং শুধু যে কার্ডিওলজি সেটা না, আমাদের কেয়ারেও কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। তারপর আছে প্রাইমারি হেলথ কেয়ার এবং পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। এই ক্ষেত্রে আমরা যে সেশনটা নিয়েছিলাম সেখানে আমি বারবার বলে দিয়েছিলাম যে DGHS, তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে যে অর্গানোগ্রাম আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, এই অর্গানোগ্রাম গুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এই প্রাইমারি হেলথ কেয়ারের কিছু একটা ডেফিনেশন জানতে হবে, আর হচ্ছে বিভিন্ন যে অর্গানোগ্রাম গুলো আছে মিনিস্ট্রি লেভেল থেকে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত সবকিছুই কিন্তু একদম ভালোভাবে জানতে হবে, এবং অর্গানোগ্রামটা ছোটস্থ মুখস্থ করে রাখতে হবে। এটা কিন্তু ভাইবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আছে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশনটা আসলে বলার কিছুই নেই, এটাও আমাদের সব সময়ই লাগবে। এই টপিকটাও ভালো মতো পড়ে নিব। MCH আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে, এবং লাস্ট যে চ্যাপ্টারটার কথা যেটা ছাড়া আসলে কমিউনিটি মেডিসিন আমাদের পাশ করা অসম্ভব, সেটা হচ্ছে যে এপিডেমিওলজির ফুল টপিক, যে বেসিক আইডিয়া অফ এপিডেমিওলজি, তারপর এপিডেমিওলজি অফ কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ। তো এই যে আমরা যদি মোস্ট এই চ্যাপ্টার গুলাকেও যদি একদম পরীক্ষার আগে লাস্ট প্রিপারেশন হিসেবে এই চ্যাপ্টার গুলোর উপর যদি হালকা চোখ বুলিয়ে নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ পাশ করার জন্য তা যথেষ্ট হবে। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে আপু আলোচনা করলেন। ইনশাল্লাহ আপু আমরা সেভাবে আপনার সাজেশন মতো করে লাস্ট প্রিপারেশনটা অনেক ভালো মতো নিতে পারবো। থ্যাংকস আপু। ধন্যবাদ। আপু, ফারজানা ইয়াসমিন আচ্ছা, আমার কোশ্চেন ছিল। আপু যদিও আগের কোশ্চেনের অ্যান্সারে বলেই দিয়েছে সেটা সম্পর্কে, তারপরেও একটু ডিটেলসে জানতে চাচ্ছিলাম। আপু আমরা যখন এখন প্রফের প্রিপারেশন শুরু করব, এখন থেকেই কি আমরা রিটেন এবং ভাইবার জন্য আলাদাভাবে একসাথে প্রিপারেশন নেওয়া শুরু করে দিব? আপু রিটেনের যখন ডেট দিয়ে দিবে তারপরে আমরা শুরু করব সেটা? আচ্ছা, একটু আগে আর কি মোটামুটি বললাম আর কি, তুমি যেটা বললা যে আমরা যেহেতু সময় পাচ্ছি, যেহেতু আমাদের এখনো হাতে 2 মাস বা তার একটু বেশি, 2 মাসই আমরা যদি ধরি,
তো এতটা সময়ের মধ্যে যদি তোমরা মানে এইভাবে পড়ো যে না রিটেনের ডেট দিলে রিটেন পড়বো, দেন ভাইবার ডেট দিলে ভাইবা পড়বো, তাহলে জিনিসটা কিন্তু অতটা ইফেক্টিভ হবে না। আমার মনে হয় একবার লিস্ট রিটেন, ভাইবা, অসপি, তারপরে হচ্ছে তোমার এমসিকিউ সবকিছু একসাথে তোমার সামারাইজ করে যদি তোমরা পড়ে রাখো, পরবর্তীতে যখন রিটেনের ডেট দিবে তখন তোমরা রিটেনটা পড়লা, ভাইবার ডেটের আগে ভাইবাটা পড়লা, বা অসপি আগে অসপিটা পড়লা। কিন্তু এখন যদি তুমি সবকিছু গুছিয়ে রাখো যে না আমি রিটেনের এই কোশ্চেন গুলা ইম্পর্টেন্ট, এটা আমি বইতে দাগিয়ে রাখলাম, কোশ্চেন ব্যাংক থেকে দেখে রাখলাম, বা ভাইবাতে এগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে রাখলাম, অসপির জন্য আমি একটা আলাদা নোট করে লিখে রাখলাম যে অসপিতে আমার কলেজে আর কি বেশি আসছে বা দেখিয়েছে, তাহলে কিন্তু অনেকটা সামারাইজ থাকবে। তুমি কিন্তু পরীক্ষার আগে হচ্ছে ওগুলো কিন্তু তুমি রিভিশন দিয়ে চলে যেতে পারবা। তো যেহেতু সময় আছে, আমার মনে হয় এটাই বেটার হবে যে তোমরা একবার সবকিছু শেষ করো, তারপর তোমরা স্পেসিফিক যেটা মানে যখন আসে তখন সেটা পড়ো। আমার মনে হয় এটাই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপু। আশা করছি সাজেশনটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। আপু আমার পরের কোশ্চেনটা মেধা আপুর কাছে। আপু আমি কি কোশ্চেনটা করব? হ্যাঁ হ্যাঁ করো। আপু আমার পরের কোশ্চেনটা ছিল যে আমরা প্রফ শুরু হওয়ার আগে তো একভাবে প্রিপারেশন নিলাম, কিন্তু আপু প্রফটা যখন শুরু হয়ে যাবে আমাদের রিটেন বা ভাইবা শুরু হয়ে যাবে রিটেনটা, তখন আমাদের প্রিপারেশনটা কি একই রকম থাকবে নাকি আমাদের রুটিনটা চেঞ্জ হওয়া উচিত? আপু এর সাথে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যদিও এই কোভিড সিচুয়েশনের জন্য হয়তো বা আমরা রিটেন এবং ভাইবার মাঝখানে খুব বেশি গ্যাপ পাবো না, কিন্তু তারপরেও যদি একটা গ্যাপ হয়ে যায় তারপর এই এত দীর্ঘ সময় ধরে এদের পড়াশোনার ফ্লো ঠিক থাকাটা একটু কষ্ট হয়ে যায়, দেখা যায় যে ফ্লোটা ঠিক থাকে না। সেক্ষেত্রে আমরা পড়ার ফ্লোটা কিভাবে ঠিক রাখতে পারি যদি একটা গ্যাপ পেয়ে যায়? আপু সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, যে কথাটা বললে যে পড়ালেখার ফ্লো থাকার জন্য, সেই জন্য আসলে একটা রুটিনের কোনো বিকল্প নেই, এবং আমাকে মনের মধ্যে রাখতেই হবে যে আমি এই রুটিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্টিক থাকবো, একদিনও ডিস্ট্রাক্ট করা যাবে না। প্রথমে আমাকে একটা রুটিন বানিয়ে নিতে হবে একদম প্রথম থেকে, যে যখন আমরা প্রথমবারের মতো পড়ছি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা 7-8 মাসের গ্যাপ থেকে যাচ্ছে, তো আমরা যখন প্রফের জন্য পড়তে বসবো স্বাভাবিকভাবেই প্রথম দিকে কিন্তু আমাদের পড়াশোনার স্পিডটা কিন্তু কম থাকবে। তো প্রথম দিক থেকে একদম প্রথম দিন থেকেই নিজেকে নিজের জন্য শুধুমাত্র একটা রুটিন বানাতে হবে, যে আমি সকালে এইটুকু পড়বো, রাতে এইটুকু পড়বো, এবং মনে রাখতে হবে যে এই রুটিনটা একদিনও ডিস্ট্রাক্ট করা যাবে না। এরপর হচ্ছে এভাবে তো আমরা প্রফের আগে পড়বোই রুটিন অনুযায়ী, এরপর প্রফের মধ্যেও কিন্তু সেই রুটিনটা আমাকে বজায় রাখতে হবে, মানে প্রফ পর্যন্ত এবং সময় চলাকালীন পুরো সময়টার জন্যই আসলে আমি একটা রুটিন বানাবো। তো যখন আমরা প্রফের আগে পড়বো তখন কিন্তু পড়ার সময় আর রিটেন, ভাইভা, তারপর হচ্ছে এমসিকিউ, অসপি জিনিসগুলো কিন্তু মোটামুটি একসাথে যদি পড়ে ফেলি তাহলে কিন্তু ভালো হবে, কারণ পরবর্তীতে তাহলে আমাদের পড়াটা গুছিয়ে আনতে সুবিধা হবে। কিন্তু যখন আমাদের রিটেন শুরু হবে, আমি এই ক্ষেত্রে একটা সাজেশন দিব যে আমি যখন পড়াশোনা গোছাচ্ছি তখন আমার কোয়েশ্চেন গুলার পাশে আমি যদি রিটেন দিয়ে ডাব্লিউ দিয়ে দিই, তারপর ভাইবার জন্য ডি দিয়ে দিই, তাহলে কিন্তু আমার জন্য পড়ার সময় সুবিধা হবে যে কোনগুলো রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনগুলো ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো রিটেন প্রফের সময় আমরা শুধু রিটেন যদি পড়ে যাই এবং ভাইবা গুলো একবার রিডিং পড়ে যাই, তাহলে কোনো রিটেনে অ্যাটিপিক্যাল প্রশ্ন আসলেও কিন্তু আমরা সেটা অ্যান্সার করতে পারবো। এবং এই ক্ষেত্রে স্টিক থাকার বিকল্প সেই একটাই বললাম যে আমাকে রুটিন বানাতে হবে, এবং এক্ষেত্রে থাকছে বেস্ট হয় একটা স্টাডি পার্টনার থাকলে। আমরা যেহেতু সবাই থার্ড ইয়ারে উঠে গেছি, আমাদের ফার্স্ট ইয়ার থেকেই সাধারণত মেডিকেলের স্টাডি পার্টনার থাকে, এবং স্টাডি পার্টনার থাকলে দুজনে সেম রুটিন নিয়ে যদি আমরা পড়তে বসি তাহলে দুজনের মধ্যে মোটামুটি একটা কম্পেয়ার এসে যায়, এবং সেই রুটিন অনুযায়ী পড়ার মধ্যে কিন্তু একটা ফ্লো থাকে। তো এইভাবে যদি আমরা পড়ি যে রিটেন এবং ভাইভা কোয়েশ্চেন গুলো আলাদা দাগিয়ে দাগিয়ে, এরপর হচ্ছে যে রিটেনের সময় অনলি রিটেনের উপর গুরুত্ব আরোপ করব, এবং ভাইবার সময় মোটামুটি রিটেনও কিন্তু পড়তে হবে ভাইবার সময়, কিন্তু ভাইবার যে আলাদা করে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর উপর গুরুত্ব আরোপ করি, তাহলে কিন্তু এভাবে পড়াশোনাটা গুছিয়ে আনা যাবে। ইনশাল্লাহ এভাবে পড়া হবে। জি আপু ইনশাআল্লাহ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য।
আমার ফারজানা ইয়াসমিন আপুর কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপু আমরা রিটেনে কিভাবে মানে ভালো মার্কস তুলতে পারবো, আর হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সলভ করলে কি মানে আমাদের কমন চলে আসবে এমসিকিউর জন্য, এসএকিউর জন্য? এইটা আপু একটু বলে দেন ডিটেইলসে। আচ্ছা, ধন্যবাদ প্রমি, মানে একটা ভালো কোশ্চেন করছো। আসলে রিটেনে কিন্তু মানে হচ্ছে আমরা বেশ একটা টেনশনে থাকি যে ভালো মার্কস তোলাটা বেশ টাফ হয়। কারণ পাস মার্কস এর জন্য যেটা আমরা বলতে পারি যে যদি মোটামুটি আমরা ধরে রাখি যে আমরা পাস মার্কসটা তুলবো বা তার একটু ভালো করবো, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো যদি আমরা সলভ করি সেটা এনাফ। আমরা যদি যে যে ভার্সিটির আন্ডারে আছি মেডিকেল কলেজে, সেখানকার যদি প্রিভিয়াস 5 ইয়ার্স বা তারও বেশি কিছু বছরের যদি কোশ্চেন আমরা সলভ করতে পারি এমসিকিউ সহ রিটেনের সব কোশ্চেন, তাহলে কিন্তু মোটামুটি পাস মার্কস প্লাস তার থেকেও একটু ভালো মার্কস গেইন করা সম্ভব হয়। কিন্তু কেউ যদি আরো বেশি ভালো মার্কস, যে না আমি রিটেনে একদম প্রপার সবকিছু কমন পেতে চাই, মানে একদম 100 মার্কস এর মধ্যে সবকিছু কমন পেয়ে তারপর লিখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে ডিটেলস এ পড়া লাগে একটু। সবসময় কিন্তু যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে 100%ই কমন আসে তা কিন্তু আসে না, দুই একটা কোশ্চেন একটু এদিক ওদিক কিন্তু আসে। তো এক্ষেত্রে যেটা বললাম যে আমরা যেহেতু এখন সময় পাচ্ছি, তো আমরা একটা কাজ যেটা করব যে আমরা রিটেনের জন্য ভাইবার জন্য সবকিছু মিলিত যে পড়াটা করে রাখবো, তখন হচ্ছে আমরা এই যে সবকিছু করে ফেলতেছি তখন আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো যে রিটেনের আগে তো আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেখে যাব, কারণ সবকিছু তো রিভিশন দেওয়ার হয়তো সময় পাবো না। কিন্তু এই যে এই টাইপের কোশ্চেন যেগুলো আমরা ভাইবার জন্য পড়ছি ওগুলো যদি এসে যায়, সেই ক্ষেত্রে যাতে আমাদের মনে হয় যে না আমরা কোশ্চেনটা আগে একবার পড়ছি, যাতে কিছু হলেও আমরা লিখতে পারি বা ধারণা থেকে কিছুটা টাচ করে আসতে পারি, একেবারে যাতে ব্লাঙ্ক আমাদের না রেখে আসতে হয়। তো এই জন্য এই সময়টাতেই আমরা রিটেন ভাইবা এমসিকিউ সবকিছু কম্বাইনলি ফুল বইটা মানে একটা আইটেমের সময় যেমন তোমরা একটা টপিক সবকিছু পড়েছো যে এই টপিক রিলেটেড সবকিছু আমি পড়ে ফেলছি, ওরকমটাই এখন পড়ে ফেলো। এখন সবকিছু তোমরা আলাদা করে ফেলো, প্লাস রিটেন ভাইবার জন্য আলাদা করে ফেলো। তাহলে রিটেনের জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো তুমি রিভিশন দিয়ে গেলা, কিন্তু তোমার কম ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে যদি কোশ্চেন আসে তাহলেও কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে, যেহেতু তুমি সব একবার হলেও দেখছো। এই জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হচ্ছে তোমার সামারাইজ করে ফেলা, বা তুমি বলতে পারো যে গুছায় রাখা জিনিসগুলো, যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট, যাতে রিটেনের আগে বা ভাইবার আগে তুমি একটা সিকোয়েন্সে এগুলা দেখে যেতে পারো। যেটা অনেক কম ইম্পর্টেন্ট সেটা যদি সবার ফার্স্টে তুমি দেখে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার বেশি ইম্পর্টেন্ট জিনিসটা ছুটে যাবে। কারণ আমাদের কিন্তু ফার্স্টে রিটেনের ক্ষেত্রেও কিন্তু আগে আমাদের পাস মার্কসটা তুলতে হবে, তারপর আমরা অনেক ভালো করার একটা চেষ্টা করব। তো আরেকটা বিষয় রিটেনের জন্য মাথায় রাখতে হবে যে টাইম ম্যানেজমেন্ট। সেটা কি, আমি পরীক্ষার হলে গিয়ে তারপর যদি আমি ভাবতে থাকি যে না আমি একটা কোশ্চেনের জন্য কত সময় দিব বা কত টাইম ফিক্স করব, তাহলেও কিন্তু অনেক সময় লাগে। এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো যে তোমরা আগের দিন মানে আগে থেকেই তোমরা হচ্ছে টোটাল কতটুকু সময় হচ্ছে আমরা পাবো, তার জন্য আমাদের কতটুকু কোশ্চেন করতে মানে কতগুলো কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেনে আমরা কয় মিনিট সময় পাচ্ছি ওইটা তোমরা আগে থেকে হিসাব করে রাখবা। তারপর পরীক্ষার হলে গিয়ে সেভাবে কোশ্চেন গুলা দেখে নিয়ে যে আমরা একটা কোশ্চেনে এত মিনিট সময় দিব, ঘড়ি ধরে ঠিক তত মিনিটই সময় দেওয়ার চেষ্টা করবো। কারণ আমরা জানি যে আমাদের কিন্তু 4টা গ্রুপ থাকে সম্ভবত এবিসিটি, তো এই 4টা গ্রুপের ক্ষেত্রে কিন্তু বা যদি 2টা গ্রুপের ক্ষেত্রে কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার যদি এ গ্রুপ বি গ্রুপ মনে করো তুমি আসলো, সেক্ষেত্রে যদি তুমি এমন করো যে এ গ্রুপের কোশ্চেন গুলো অনেক সুন্দর করে লিখলা, অনেক বেশি টাইম দিয়ে লিখলা, আর বি গ্রুপের দিকে যেতে যেতে আর তোমার সময় নেই, তুমি খুব দ্রুত লিখলা, সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওই বি গ্রুপের কোশ্চেনের অ্যান্সার গুলো খারাপ হবে। আর আমরা জানি যে আমাদের কিন্তু সব গ্রুপের কোশ্চেনের অ্যান্সার কিন্তু একজন স্যার দেখেন না, এক এক গ্রুপের অ্যান্সার গুলো সাধারণত এক এক স্যার দেখেন। তো যে স্যারের কাছে ধরো তোমার যে গ্রুপের রিটেনটা খারাপ হয়েছে ওই গ্রুপের খাতা যাবে, তার কাছে মনে হবে যে না তুমি আসলে খারাপ করছো। তো এই জন্য সবগুলা কোশ্চেনের সমান পরিমাণ সময় দিতে হবে, প্রথমের কোশ্চেনটাও যেরকম ভালোভাবে লিখতে হবে, শেষের কোশ্চেনটাও সেই একইভাবে ভালোভাবে লেখার চেষ্টা করতে হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তোমার আমাদের যে মানে রিটেন খাতার যে তোমার বলতে পারো আউটলুক, সেটা হচ্ছে রিটেন খাতাটা একটু যাতে সুন্দর দেখা যায় সেই জন্য তুমি যদি মার্জিন টানতে পারো বা যেটা করো আর কি, সেটা সুন্দরভাবে তুমি করবা। প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে তুমি কালার পেন ইউজ করো বা যেটা হোক সেটা করতে পারো। একই সাথে তুমি কি করতে পারো যে আমাদের যে মানে প্যারা আকারে লেখা বা যেটা মানে যেভাবে একটু সুন্দর হয়, তোমাদের যে হ্যান্ড রাইটিং অনেক খারাপ যাদের, মানে যে আমি অনেক খারাপ করে লিখতেছি তাহলে যে খারাপ হবে তা না, অ্যাটলিস্ট বোঝা যায় প্যারা প্যারা করে লিখলে কিন্তু আমাদের খাতার সৌন্দর্যটা বাড়ে। আর হ্যান্ড রাইটিং এর মেটারটা হচ্ছে আমি বলবো যে সবসময় একই স্পিডে লেখা উচিত, কারণ প্রথম দিকে আমি
খুব আস্তে আস্তে লিখে অনেক সুন্দর করলাম, আর শেষের দিকে যে মানে দ্রুত লিখে লেখাটা খারাপ করলে কিন্তু পরের কোশ্চেন গুলোর আর কি মার্কস কমে যায়। তো মোটামুটি এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো যে রিটেনের ক্ষেত্রে আমরা ফার্স্টলি যেটা ইম্পর্টেন্স দিব যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তারপর আমরা যে ভাইবার জন্য যে কোশ্চেন গুলো করছি পারলে ওগুলো একটু দেখবো। একই সাথে আমরা রিটেন খাতার মানে আউটলুকটা একটু ভাববো, তারপরে হ্যান্ডরাইটিং এর দিকে একটু নজর দিব, প্লাস টাইম ম্যানেজমেন্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই সব কিছু যদি আমরা একটু মেনটেন করে চলতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো মার্কস তোলা একটা মানে পসিবল আর কি। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর করে এত গুছিয়ে কথাগুলো বলার জন্য। আশা করি আমার এবং আমাদের সবার অনেক উপকার হবে। ধন্যবাদ আপু। এবার আমি মেধা আপুর কাছে আসছি। আপু, একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে একটু আগে আপুই উত্তর অ্যাকচুয়ালি দিয়ে দিয়েছেন টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে, বাট এটার ব্যাপারে আপনারও কি বলার আছে? আচ্ছা, আমরা রিটেনের ক্ষেত্রেই সেই মেডিকেলের ফার্স্ট ইয়ারে সবার যে একদম কমন যেটা সমস্যা সেটা হচ্ছে এই টাইম ম্যানেজমেন্টটা। এবং আসলে আমরা যখন ফার্স্ট টার্ম দিই তখনই কিন্তু আসলে মোটামুটি সবারই নিজের মতো করে একটা আইডিয়া হয়ে যায় যে এই সাবজেক্টের জন্য আমার টাইমটা কিভাবে ম্যানেজ করতে হবে। এবং টাইম ম্যানেজমেন্টের প্রথমেই যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে যে প্রতিটা কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদা করে সময় ভাগ করে নেওয়া। তো আমরা জানি যে আমাদের কমিউনিটি মেডিসিনের রিটেনে আমার 4টা গ্রুপ আছে, এবং এই 4টা গ্রুপে কিন্তু 4টা 4টা করে মোট 4টা 4টা করে কোয়েশ্চেন দেওয়া থাকবে, মোট 16টা। এবং তার থেকে কিন্তু তিনটা করে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে মোট 12টা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হচ্ছে পুরো 2 ঘন্টা 30 মিনিটে। এবং বাকি 30 মিনিট কিন্তু আমরা এমসিকিউর জন্য রাখছি। এবং এমসিকিউর ক্ষেত্রে আসলে কিছুই বলার নেই। প্রথমেই যদি আমাদেরকে যখন খাতা দেওয়া হয় তখন যদি আমরা এমসিকিউর সময় কিন্তু খুব ভালোভাবে আমার যে জিনিসগুলো আমার ভরাট করতে হয়, যে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে ইয়ার, ওগুলো কিন্তু খুব ভালোভাবে ভরাট করতে হবে। নইলে কিন্তু পরে দেখা যায় যে এই জিনিসগুলো সমস্যার কারণে অনেকের রিটেনের খাতার কিন্তু অনেক সমস্যা হয় এবং অনেকে অনেক ঝামেলা পোহাতে হয়, রেজাল্ট উইথহোল্ডও থাকতে পারে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমরা এমসিকিউ সাধারণত আমরা দেখি যে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমাদের দাগানো হয়ে যায়। এরপর আমরা যে টাইমটুকু পাই সেই সময়টুকুতে যদি আমরা খাতার মধ্যে স্কেল টেনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে টাইমটা আছে সেই টাইমটার মধ্যেও হলো এবং খাতার সৌন্দর্যও কিন্তু রক্ষা হলো। এরপর আমরা আমাদের এই যে 12টা কোয়েশ্চেন, সেই 12টা কোয়েশ্চেনকে আমাকে এখন লিখতে হবে 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে। এখন আমি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে ভাগ করতে চাচ্ছি না, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের লুজ শিট লাগে, তারপর হচ্ছে নানান রকমের সমস্যার কারণেই কিন্তু আমরা 10টা মিনিট আমরা একটু এক্সট্রা রাখবো। তাহলে কিভাবে ভাগ করব আমরা 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে কিভাবে আমি 12টা কোয়েশ্চেন সুন্দরভাবে লিখতে পারি সেজন্য টাইমে ম্যানেজমেন্টে ভাগ করব। এবং ভাগ করলে দেখা যায় যে মোটামুটি প্রতিটা কোয়েশ্চেনের জন্য 12 মিনিট করে টাইম লাগে। তো 12 মিনিটের মধ্যে আমাকে অভ্যাস করতে হবে যে কিভাবে আমি এই কোয়েশ্চেন গুলোকে 12 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। এবং এইখানে একটা জিনিস মোটামুটি সবার ক্ষেত্রেই হয় যে আমরা প্রথম দিকে যে কোয়েশ্চেন গুলো লিখি সেই কোয়েশ্চেন গুলোতে কিন্তু আমরা বেশি টাইম লাগিয়ে ফেলি এবং পরবর্তীতে দেখা যায় যে লাস্টের কোয়েশ্চেন গুলোতে আমার টাইম থাকে না। তো সেই জন্যই আমি 10টা মিনিট এক্সট্রা রাখতে বলেছি, যে প্রথম দিকে যদি আমার টাইম লাগতেই পারে, কারণ প্রথম দিকে আমার একটু লেখার জড়তা থাকে, তো সেই টাইমগুলো যাতে আমার এই 10 মিনিট কখনোই এক্সিট না করে। মানে হচ্ছে আমি একটা কোয়েশ্চেন আমার 12 মিনিটের মধ্যে লেখা উচিত ছিল, আমি 15 মিনিটের মধ্যে লিখলাম। এবং একই সাথে আমাকে মাথায় রাখতে হবে আমি কিন্তু 3টা মিনিট এক্সট্রা নিয়ে ফেলেছি। তো পরবর্তীতে আমার যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোকে আমার অবশ্যই 12 মিনিটের মধ্যে শেষ করতে হবে। এবং এইরকম একটা মাইন্ড সেট আপ নিয়ে কিন্তু আমাকে লিখতে হবে। এবং যেটা হয় যে লুজ শিট অনেকে লুজ শিটেও স্কেল করতে চায়, যে খাতার সৌন্দর্য আমি খুব ভালোভাবে করব, আমি লুজ শিটেও স্কেল করব। সেই ক্ষেত্রে কিন্তু শুধুই আমাদের টাইমটা নষ্ট হয়। তো লুজ শিটে যদি আমি শুধু মার্জিন করে নিই তাহলে কিন্তু এই ক্ষেত্রে এমনটা করা যেতে পারে। তো এইভাবে ইনশাল্লাহ আমরা রিটেনের মধ্যে ফুল কভার আপ করতে পারবো, যে এইভাবে টাইমটা ম্যানেজমেন্ট করে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনিও জিনিসটা আরো ক্লিয়ার করে দিলেন। আপু তো ক্লিয়ার করেছে কয়েকটা বিষয়, আপনিও করে দিলেন। দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ আপু।
আসসালামু আলাইকুম। আমি প্রথম প্রশ্ন করতে চাই ফারজানা আপুর কাছে। আপু, আমাদের ভাইবার সময় দেখা যায় যে আগের রাতে যত ভালোভাবেই আমরা পড়া হোক না কেন, নার্ভাসনেস একটা কাজ করেই, সেটা ভাইবার বোর্ডে ঢোকার আগ পর্যন্ত। তবে ওভারঅল নার্ভাসনেসটা আপু কিভাবে কাটানো যায়, বা হচ্ছে ওভারঅল ভাইবাটা আমাদের কিভাবে হয়, কিভাবে আমরা ফেস করব ভাইবাটা, এটা যদি একটু বলতেন। হচ্ছে তো ফার্স্টে ভাইবা নিয়ে কথা বলতে গেলে একটু ডিটেলসে বলি। প্রথমে যেটা করবো যে মানে তুমি যেটা বললা নার্ভাসনেস, এটা আসলে অনেক বড় একটা সমস্যা। কারণ দেখা যায় অনেকেই কিন্তু অনেক পড়াশোনা করে যায়, কিন্তু মানে নার্ভাসনেস এর কারণে ফাইনালি দেখা গেল যে ভাইবা বোর্ডে সেই পরিমাণে কথা বলতে আসলে পারে না, বা জানা জিনিসগুলো ভুল হয়ে যাচ্ছে, কিছু মাথায় আসছে না। এরকম প্রবলেম মোটামুটি সবারই হয়, একটু হয়তো কারো ক্ষেত্রে একটু বেশি হয়। তো এই ক্ষেত্রে তোমাদের ফার্স্টে যেটা আমার মনে হয় করা উচিত, বা আমি নিজে যেটা আর কি ফিল করি সেটাই একটু শেয়ার করি, যে প্রথমত হচ্ছে আগের দিন রাতের মধ্যে আমাদের ভাইবার পড়াশোনাটা মোটামুটি শেষ করে ফেলা উচিত। মনে করো আজকে সকালে ভাইবা আছে, তো সকাল থেকে উঠে খুব বেশি ভাইবা পড়া মানে কি পড়বো কি করব আমার শেষ হয় নাই, এগুলা নিয়ে যদি খুব বেশি তোমার হচ্ছে আমরা এক্সট্রা স্ট্রেস নিই, সেই ক্ষেত্রে কিন্তু ওই ভাইবার আগে পর্যন্ত কিন্তু নার্ভাসনেসটা আরো বেশি কাজ করবে। তো মনে করো আগের দিন রাতে তুমি পড়াশোনা মোটামুটি একটা পর্যায়ে রেখে শেষ করে দেওয়ার চেষ্টা করবা, যে না আমি শেষ করার পরে ভাইবার আগের দিন অনেকে দেখা যায় যে সারা রাত ধরে ঘুমায় না, সারা রাত পড়তেই থাকে পড়তেই থাকে। তো এরকমটা করলে কিন্তু পরের দিন আমাদের কিন্তু প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা থাকে, যে অনেক কিছু ভুলে যাওয়া, নার্ভাসনেস কাজ করা, বা তোমার হচ্ছে সারা রাত ঘুম না হলে যেটা হয় একটু মানে ঘুম ঘুম ভাব পাবার একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে যদি তুমি রাত 12টার মধ্যে বা 1টার মধ্যে যে যখন পড়া শেষ করো আর কি, পড়াটা শেষ করে একটা সুন্দরভাবে ঘুম দাও, একটা প্রপার স্লিপের পর তুমি সকালে ঠান্ডা মাথায় উঠবা, ঠান্ডা মাথায় তুমি ভাইবা বোর্ডে যাবা। ভাইবা বোর্ডে যাওয়ার জন্য যেগুলো করা লাগে আমাদের, মানে ওয়েল ড্রেসড, তোমরা যেভাবে প্রপার একটা ড্রেস আপ করে সুন্দরভাবে আমরা ভাইবা বোর্ডের জন্য প্রিপেয়ার হয়ে ভাইবা বোর্ডে যাব। তো এই ক্ষেত্রে ভাইবা বোর্ডের জন্য যেটা করতে হবে হচ্ছে, যেহেতু আমরা নার্ভাস হব না সেটা বলছি, যে কিভাবে ফেস করব, তার জন্য আমাদের যেটা থাকতে হবে সেটা হলো কনফিডেন্স। এখন কনফিডেন্সটা ভাইবা বোর্ডে কিভাবে আমরা কনফিডেন্স সহকারে কথা বলতে পারি, এই জন্য তোমাকে যেটা করতে হবে, আমাদের আগে জানতে হবে যে ভাইবা বোর্ডে গেলে প্রথমেই আমরা কি কোশ্চেন ফেস করতে পারি, এটা গেস করতে হবে। কারণ দেখো যদি ফার্স্টে একটা ভাইবা বোর্ডে ঢুকে আমরা ফার্স্ট কোশ্চেন গুলাই না পারি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নার্ভাস লাগে, যে পরের কোশ্চেন গুলো আমরা আর মনে হয় পারলামই না, আমি মনে হয় ফেল করে গেলাম, আর কি হবে কি হবে না, মানে একটা অন্যরকম টেনশন। তো ফার্স্টে যেহেতু তোমাদের কমিউনিটি মেডিসিন, আমরা জানি যে এখানে দুইটা বোর্ড থাকে। একটা বোর্ডে তোমার হচ্ছে মানে আমাদের ক্ষেত্রে যেরকম হয়েছিল যে ডে ভিজিটের নিয়ে হয়েছিল, আর একটা বোর্ডে আরফিস্টি এবং স্টাডি ট্যুর। তো তোমাদের যেরকম হবে যে তোমরা জানবা যে কোন বোর্ডে আমরা কি নিয়ে যাব। তো যে জিনিসটা নিয়ে যাবা, মনে করো ডে ভিজিটের বই নিয়ে গেলে তোমরা ডে ভিজিট রিলেটেড কোশ্চেন দিয়ে কিন্তু ফার্স্টে তোমাদের আস্ক হবে, মানে আস্ক করবে যে তুমি এটা কোন বইটা নিয়ে আসছো, বা ডে ভিজিট রিলেটেড কোশ্চেন দিয়ে ধরো শুরু করবে, তারপর ডিপে যাবে। তো সেই ক্ষেত্রে তোমার ওইটা তাহলে আমরা আগে থেকে একটু মাথায় মানে সাজিয়ে নেবো, যে না আমার কিন্তু ফার্স্টে এই টাইপের কোশ্চেন আসতে পারে, বা ডে ভিজিট রিলেটেড কোশ্চেন আমাকে ধরে বসতে পারে। তো ওইটা আগে থেকে এমন ভাবে প্রিপেয়ার রাখতে হবে যাতে প্রথম কোশ্চেনে আমরা না বাঁধি। আচ্ছা, এর জন্য একটা কাজ করা যেতে পারে, যে যেহেতু ফার্স্ট কোশ্চেন গুলো সাধারণত আমাদের কোনো ডেফিনেশন, বা অনেক সময় এরকম যে ভাইবা বোর্ডে অনেক কার্ড থাকে, যেগুলো আগে থেকে মোটামুটি আমরা জানি টার্মে বা তোমার হচ্ছে কার্ডে ফেস করে আসি আমরা, সেইগুলা কিন্তু আমরা মোটামুটি যদি জেনে রাখি, তাহলে কিন্তু আমরা জানবো যে আমাদের ফার্স্ট কোশ্চেনটা মোটামুটি এরকম হতে পারে, একটা জাস্ট ধারণা। সেক্ষেত্রে আমাদের কনফিডেন্সটা একটু বাড়বে। তো আরেকটা পরে তোমরা যেখানে আরপিএসটি বা স্টাডি ট্যুরের জিনিসপত্র নিয়ে যাবা বই টই, সেখানেও কিন্তু তোমরা কি টাইপের কোশ্চেন হতে পারে, কিসের উপর স্টাডি করছো বা কি, এই টাইপের জিনিসগুলা একটু মানে আগে থেকে যদি তোমরা প্রপার ধারণা নিয়ে থাকো, তাহলে কনফিডেন্সটা কিন্তু বাড়বে। তাহলে এটা হলো হচ্ছে তোমার কনফিডেন্সের ব্যাপার, যে ফার্স্টে তাহলে তোমরা ভাইবা বোর্ডে ঢুকবো, অবশ্যই যেটা বললাম যে একটু ওয়েল ড্রেস প্রপার ড্রেস। অনেকে দেখা যায় যে সারা রাত পরে সকালে মানে ভাইবা বোর্ডে এলোমেলো ভাবে চলে যাচ্ছে, তো এরকম না করে একটু প্রপারলি যাওয়ার চেষ্টা করবা। ভাইবা বোর্ডে একটু ঠান্ডা থাকার, মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে, যে না যদি এমন কোনো কোশ্চেন ধরে যেটা আমি পারি, তাহলে আমি কনফিডেন্সের সাথে উত্তর দিব, যে না আমি এটা পারি, যাতে স্যার বুঝে, মানে আমাদের যে এক্সটার্নাল এবং ইন্টারনাল যারা আছে তারা যাতে বুঝে যে না আমি পড়ে আসছি, আমি পারি। আর যদি মোটামুটি এমন কোনো কোশ্চেন ধরে যে যেটা আমি পারছি না, কিন্তু আমি আসলে জানি যে আমি একটু বুঝিয়ে বলতে পারবো, বা আমি একটু কথা বলতে পারবো, সেটা আমরা বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যদি এমন হয় যে এমন কোনো কোশ্চেন আমাদেরকে আস্ক করছেন স্যাররা, যে আমি একদমই পারছি না, কোনো আমার ধারণা নাই, সেই ক্ষেত্রে ওই কোশ্চেনটার মানে ভুলভাল অ্যান্সার দিয়ে আরো বেশি মানে তোমার কমপ্লিকেটেড না করাই ভালো।
তবে হচ্ছে তোমার চেষ্টা করবে যে সবসময় যেটা তুমি অ্যান্সার করো, যেটা পারো ওটা একটু কনফিডেন্টলি অ্যান্সার করতে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাইবার ক্ষেত্রে টিচারদের লাইকিংস এর একটু ব্যাপার আছে, যে কোন লেকচারার কি পছন্দ করেন। তোমরা তো তোমাদের নিজের মেডিকেল কলেজের যে প্রফেসর আছেন তারা তোমাদেরকে পড়িয়েছেন, তোমরা মোটামুটি জানো যে কোন স্যার কিভাবে পছন্দ করেন, তো সেটা তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। একই সাথে যেটা স্ট্যান্ডার্ড লাইক WHO বা যেটা আমাদের পার্কে আছে ওইটাও একটু মাথায় রাখতে হবে, কারণ আমাদের যে এক্সটার্নাল স্যার আসবেন উনি ওনার ক্ষেত্রে হলেও কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন কিন্তু বলতে হবে। এজন্য মোটামুটি সবকিছু যদি তুমি একটু মানে অর্গানাইজড ওয়েতে মনে রাখো, আর সব থেকে বড় কথা যদি ভাইবা বোর্ডে কোরিলেশনটা করতে পারো, যেমন মনে করো যে আমাদের কিন্তু ভাইবার সময় একটা কোশ্চিন থেকে স্যাররা অন্য কোশ্চিনে চলে যান, যে একটা কোশ্চিন থেকে একটা ওয়ার্ড নিয়ে অন্য একটা কোশ্চিনে ঢুকে পড়েন, সেই ক্ষেত্রে আমাদের মানে কোরিলেশনটা বুঝতে হবে। যেমন আমরা মনে করো যে তোমার আমরা যখন বলছিলাম যে আমরা পড়ছিলাম ডিজাস্টার অ্যাক্সিডেন্ট, মনে করো ডিজাস্টার পড়ছি আমরা, ফ্লাড এফেক্টেড মানে ফ্লাড নিয়ে পড়ছি, তো এখানে আমরা জানি যে আমাদের ওয়াটার কন্টামিনেশন হয়, তো এইটা নিয়ে পড়াইতে পড়াইতে কিন্তু পিউরিফিকেশন অফ ওয়াটার স্যার ধরতে পারেন। বা আমরা ম্যালেরিয়া কালাজ্বর পড়ছি, তো সেখান থেকে আমাদের এন্টোমোলজিতে ঢুকে যেতে পারেন স্যাররা। তো এইগুলো কিন্তু আমাদের পড়ার সময় মনে রাখতে হবে যে না আমি এই টপিকসটা পড়ছি, এখান থেকে কিন্তু স্যার ওই কোশ্চেনে চলে যেতে পারে। এটা জাস্ট তোমাদের একটু গেস করা বা একটু জাস্ট কোরিলেট করা শিখতে হবে, তাহলে মোটামুটি কিন্তু ভাইবা বোর্ডে তোমরা একটা ফ্লোতে ধরতে পারবা যে না এটার পরে আসলে কিরকম কোশ্চেনটা আসতে পারে। তো মোটামুটি এগুলো যদি মাথায় রাখো তাহলে একটু কনফিডেন্ট থাকবে। সব থেকে বড় কথা আসলে ভয় পেয়ে তো আসলে হবে না, যদি আমি 1000বারও বলি তাও আসলে ভয় লাগবেই। ভাইবা বোর্ডের ভয় কাটানো আসলে আমার নিজেরই ভয় করে। তারপরেও যেটা নার্ভাসনেস কমানোর জন্য যেটা বললাম যে সকাল থেকে একটু ঠান্ডা মাথায় থেকে আস্তে আস্তে সবকিছু ড্রেসটা হয়ে যদি আমরা যাই, সবকিছু যদি আমরা একটু ইজিলি নিই যে না ঠিক আছে আমরা পারবো বা একটু কনফিডেন্ট থাকি, তাহলে ইনশাল্লাহ সম্ভব, একটু কমানো সম্ভব। এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি কোরিলেশনের মানে টপিকটা বলে দিয়েছেন যে কিভাবে কোরিলেট করতে হয়। অনেক অনেক ধন্যবাদ আপু। নেক্সট কোশ্চেন করতে চাই মেধা আপুকে। আপু আমাদের থার্ড ইয়ারে যারা হচ্ছে আরএফএসটি কানেকশন কি চলে গেছে? আচ্ছা আপু, সরি, সেতুর মনে হয় কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপু। তাহলে আপু ওই কোয়েশ্চেনটা আপু আমি করি। যে আপু আমাদের কোয়েশ্চেনটা ছিল যে আপু ওই যে আরএফএসটি, স্টাডি ট্যুর, তারপরে ডে ভিজিট, এগুলো তো আপু দেখা গেল যে করোনার জন্য হচ্ছে অনেক মেডিকেলে মানে কমপ্লিট করতে পারেনি। তো মানে আমাদের মেডিকেলের কথাই যদি বলি যে আরএফএসটি টা আমাদের কমপ্লিট হয়নি, তো এখন অনলাইনে হচ্ছে কিছু ডাটা কালেকশনের কাজ চলছে। তো মানে আরো ডে ভিজিট গুলো হয়েছে মোটামুটি। তো আপু এগুলা থেকে আসলে মানে প্রফে কিভাবে আসবে বা আপু মানে কিভাবে কি করা যায় আপু, ওভারঅল যদি আমাদের একটু আইডিয়া দিতেন আসলে ভালো হয়। আচ্ছা, আজকের সেশনটা কিন্তু আসলে অত একাডেমিক আলোচনা হওয়ার কথা ছিল না, কিন্তু এরপরও যদি আমরা এই টপিকটাতে আসি তাহলে কিন্তু একটু একাডেমিক আলোচনা করতে হবে, একটু বোরিং লাগবে। আচ্ছা, একটু সময় নিয়ে আমি বলি যে আমরা আমাদের দুটো ভাইবা বোর্ড থাকবে এবং এই দুটো ভাইবা বোর্ডে কিন্তু আমাদেরকে 3টা বই নিয়ে যেতে হবে। যে একটা আরএফএসটির বুক, যেটা আমরা নিজেরাই স্টাডি যেটা পরিচালন করেছিলাম সেটার উপরে, তারপর হচ্ছে একটা ডে ভিজিটের বুক আছে এবং হচ্ছে একটা স্টাডি ট্যুরের বুক আছে। তো প্রথমেই আরএফএসটির যে মূল যে বুকটা, যেটা নিয়েই আসলে মূলত সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়, সেটা নিয়ে আলোচনা করি যে এই বইটা থেকে আসলে কি কি জিজ্ঞেস করবে। তো আমি যখন ভাইবা বোর্ডে একটা বই নিয়ে যাব তখন কিন্তু প্রথমে আমাকে জিজ্ঞেস করবে যে তুমি এটা কি নিয়ে এসেছো। তখন আমাকে কিন্তু আমি যে স্টাডিটা করছি সেটার টাইটেল যেটা, সেই টাইটেলটা কিন্তু একদম ঠোঁটস্থ মুখস্থ বলতে হবে, যে আমার বইয়ের উপর যে টাইটেলটা বলা আছে সেটা কিন্তু আমাকে বলতে হবে যে ইটস অ্যান রিপোর্ট অন। তারপর হচ্ছে আমি যেই স্টাডিটা করেছিলাম, যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল যে সেটা ছিল যে প্যাটার্নস অফ রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমস অ্যামাং ফিমেলস females attending the outpatient department of মিডপোর্ট হসপিটাল, এরকম একটা বড় টাইটেল ছিল। তো আমাকে পুরো বইয়ের উপরে যে টাইটেলটা আছে সেই টাইটেলটাই কিন্তু বলতে হবে এবং এটাকে কিন্তু কোনো বুক বলা যাবে না, এটাকে রিপোর্ট বলতে হবে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে একটা রিপোর্ট। তারপরে আমি আসি, আমি যখন টাইটেল বলবো, টাইটেল বলার পর
কিছু কিন্তু এখানে ডেফিনেশন এসে যায়। যেমন আমি যেখানে এখানে বললাম যে টাইটেলের মধ্যে যে রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেম, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি রিপ্রোডাক্টিভ হেলথ বলতে কি বুঝো। তারপর হচ্ছে যে অ্যাডোলেসেন্ট ফিমেল বলতে কি বুঝো। এরকম টাইপের কিছু কিছু ডেফিনেশন আছে, এবং এই ডেফিনেশন গুলা কিন্তু আমরা যদি আমাদের বইটা ঘেটে দেখি, আমাদের বইয়ের একটা টপিক আছে যে অপারেশনাল ডেফিনেশন। অপারেশনাল ডেফিনেশন থেকে যে জাস্ট যে টপিক গুলো আমার টাইটেলে আছে সেই ডেফিনেশন গুলো কিন্তু আমি ঠিক এই কারণটার কারণে পড়ে ফেলবো। এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমি যে এই যে একটা স্টাডি কন্ডাক্ট করলাম, সেই স্টাডি থেকে আমি কি কি ফাইন্ডিংস পেলাম সেটার একটা সংক্ষিপ্ত রূপই কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো জিজ্ঞেস করতে পারে যে তোমার তুমি যে স্টাডিটা কন্ডাক্ট করলা এটার অ্যাবস্ট্রাক্ট বলো। তা আমি প্রথমেই কয়েকটা ইনফরমেশন জাস্ট একটু মুখস্থ করে নিতে হবে যে আমার স্টাডি পপুলেশন, আমার স্যাম্পল সাইজটা কত ছিল। তারপর হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, যেমন আমার ক্ষেত্রে যে কার কার আর্লি ম্যারেজ হয়েছিল, তারপর হচ্ছে কত পার্সেন্টের বয়স কতটুকু, তারপর কত পার্সেন্টের রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেম দেখা যাচ্ছে, যে তাদের মেনার্কি কখন হয়েছিল। জাস্ট আমি যদি 4-5টা ভ্যারিয়েবল মানে 4-5টা কোয়েশ্চেনের এরকম পার্সেন্টেজ যদি পড়ে যায় তাহলে কিন্তু অ্যাবস্ট্রাক্টটা হয়ে যাবে। এবং আমাকে লাস্টে বলতে হবে যে আমার এই স্টাডির মেইন ফাইন্ডিংটা আমি কি পেলাম। যে আমার ওইখানে পেলাম যে পুয়ার হাইজিন, এবং যাদের হচ্ছে আর্লি ম্যারেজ হয়েছে এবং যাদের হচ্ছে বয়স কম তাদের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাক্টিভ হেলথ প্রবলেমটা বেশি। তো এইরকম যে যে আমরা বিষয়টা নিয়ে স্টাডি করছি সেই ক্ষেত্রেও কিন্তু এই লাস্টে এক কথায় জাস্ট আমি বলে দিব যে আমার স্টাডি ফাইন্ডিংটা কি পাচ্ছি এবং কয়েকটা ভ্যারিয়েবল পড়তে হবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থেকে জানবো। এরপর জানতে হবে আমাদের জাস্টিফিকেশন অফ স্টাডি, যে এটাও হচ্ছে শুধুমাত্র 1-2টা লাইনে আমাকে বলতে হবে যে আমি এই যে একটি স্টাডি কন্ডাক্ট করলাম সেই স্টাডিটার সোশিও ইকোনমিক কি কোনো ইম্প্যাক্ট আছে নাকি, এবং আমি ঠিক কি কারণে স্টাডিটা করেছি। তো এটা আমি যদি শুধুমাত্র 1 লাইনে বলে দিই তাহলেও কিন্তু হবে। তারপর হচ্ছে আসে অবজেক্টিভ। অবজেক্টিভ সম্পর্কে জানতে হবে, কারণ হচ্ছে সাধারণত ওনারা 2টা ব্রড হেডলাইনে অবজেক্টিভ জানতে চায়, যে একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ এবং আরেকটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। জেনারেল অবজেক্টিভ কিন্তু তুমি যে কোনো স্টাডি করো সব স্টাডির জন্যই কিন্তু সেম, এটাই হচ্ছে জেনারেল অবজেক্টিভ। এবং এখানে 3-4টা পয়েন্ট আছে, যে যার মতো ইচ্ছা করে বলা যেতে পারে, এটা সবার জন্যই সেম। যেটা আমাদেরকে আলাদা করে বিশেষভাবে জানতে হবে সেটা হচ্ছে যে স্পেসিফিক অবজেক্টিভ, সেটা হচ্ছে শুধুমাত্র আমার এই স্টাডিটার অবজেক্টিভ কি সেটা, এবং এটাও আসলে আমি 1-2টা পয়েন্ট যদি বলতে পারি তাহলেই কিন্তু এনাফ। তারপর আসে হচ্ছে আমার মেথোডোলজি, যেটা আসলে না পারলে আমার এই আরএফএসটি বইয়ের যে উপরে যে নাম্বার দেওয়া আছে সেটা কিন্তু পুরোটাই একদম নেই হয়ে যাবে। সেটা হচ্ছে যে মেথোডোলজি, এবং এই মেথোডোলজির ইচ অ্যান্ড এভরি যে পয়েন্ট আছে, পয়েন্ট আকারে আছে, সেটা কিন্তু আমাকে জানতে হবে। এবং এটা কিন্তু অত বেশি কঠিন কিছু না, যে প্রথমেই কিন্তু আসে যে স্টাডি ডিজাইন, যে আমি এটা কি ধরনের স্টাডি করেছি। এবং সাধারণত কিন্তু আমরা একটা ক্রস সেকশনাল টাইপ অফ ডেসক্রিপটিভ স্টাডি করে থাকি। তো আমি এটা বলবো যে এটা একটা ক্রস সেকশনাল টাইপ অফ ডেসক্রিপটিভ স্টাডি। তারপর হচ্ছে যে আমার স্টাডি প্লেসটা কি, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে যে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট অফ মিডফোর্ড হসপিটাল। তো আমরা অনেক সময় অনেকেই গ্রামে গিয়ে আরএফএসটিটা পরিচালনা করি, কিন্তু যেহেতু এখন কোভিড সিচুয়েশন বেশিরভাগই কিন্তু মনে হয় এটা সম্ভব হয়নি। তো যে যেভাবে করেছে সেইভাবে বলতে হবে যে আমার স্টাডি প্লেসটা কি। তারপর আসে যে স্টাডি পিরিয়ড, যে আমি ঠিক কত টাইম পর্যন্ত এই স্টাডিটা কন্ডাক্ট করেছি। এটা আসলে অত বেশি জিজ্ঞেস করে না, যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে স্যাম্পল সাইজ। সেটা কিন্তু আমাকে অ্যাবস্ট্রাক্টেও জানতে হবে যে আমার স্যাম্পল সাইজটা কতটুকু ছিল। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আছে, একটু বড় একটা ফর্মুলা আছে, একটু কঠিন। সেই ফর্মুলাটা যদি আমি একবার করে রিডিং করে যাই, যেমন এই ফর্মুলাটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তো পেরেছিলাম বলে কিন্তু স্যার অনেক খুশি হয়েছিল। তো আমরা যদি অনেকেই খুব ভালো মার্কস ক্যারি করতে চাই তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমরা পড়ে নিব উইথ হচ্ছে ইন্টারপ্রিটেশন। তো স্যাম্পল সাইজের ফর্মুলাটা একটু পড়ে নেব।
তাহলে আমার এই মেথোডোলজি থেকে এই কয়টা পয়েন্ট পড়লেই হবে, এবং আমি বারবার বলছি মেথোডোলজির কোনো পয়েন্ট কিন্তু মিস করা যাবে না। তারপর হচ্ছে ভেতরের থেকে জিজ্ঞেস করতে পারে যে তোমার, এরপর হচ্ছে উনি ভেতরে যাবে যে আমি কি কি আমার কি কি ফাইন্ডিংস আছে। তো ভেতরে যাওয়ার সময় উল্টানোর সময় বলতে পারে যে তোমার এখানে টেবিল কয়টা আছে, ডায়াগ্রাম কয়টা আছে বলো। তারপর এখান থেকেই হচ্ছে আমার যে থিওরি রিলেটেড যে কোয়েশ্চেন গুলা, যেগুলো আমরা বায়োস্ট্যাটিস্টিক্সে পড়েছিলাম, যে ডায়াগ্রাম গুলা কিসের জন্য, তারপর হচ্ছে কয় রকমের ডায়াগ্রাম আছে, টেবিল কয় রকমের আছে, কোনটা কোয়ালিটেটিভ ডাটার জন্য, কোনটা কোয়ান্টিটেটিভ ডাটার জন্য, এগুলো কিন্তু সবকিছুই আমরা বায়োস্ট্যাটিস্টিক্স যখন পড়েছিলাম সেই জিনিসগুলোই কিন্তু আমাকে এখানে জানতে হবে। এবং আরো হচ্ছে যে পাই চার্ট সম্পর্কে জানতে হবে, মানে এইরকম যে আমরা বায়োস্ট্যাটিস্টিক্সে যেসব থিওরি পড়েছিলাম সেগুলো রিলেটেডই এরপর হচ্ছে আরএফএসটি থেকে জিজ্ঞেস করা হবে। আচ্ছা, তাহলে ওইটুকু আর আলোচনা না করি, জাস্ট এইটুকুই। তারপর হচ্ছে যে লাস্টে কিন্তু একদম সবার লাস্টে আমাদের মূল যে কোয়েশ্চেনিয়ারটা, মানে আমি যে কোয়েশ্চেনিয়ারটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম সেই কোয়েশ্চেনিয়ারটা থাকবে। তো সেই কোয়েশ্চেনিয়ার থেকে জিজ্ঞেস করতে পারে যে তুমি যে কোয়েশ্চেন গুলো করেছিলে সেগুলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন ছিল নাকি ক্লোজড কোয়েশ্চেন ছিল। তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন এবং ক্লোজড কোয়েশ্চেন কি সেটা আমাকে জানতে হবে। ওপেন এন্ডেড কোয়েশ্চেন হচ্ছে যে আমার যে আমার যে স্টাডির যে স্যাম্পল আছে সে কিন্তু এই কোয়েশ্চেন গুলার উত্তরে যে কোনো কথা বলতে পারে, এটাকে হচ্ছে আমি ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলবো। কিন্তু ক্লোজড কোয়েশ্চেনিয়ার হচ্ছে এমন কিছু যে আমি তাকে সিলেক্ট করে দিব, কিছু অপশন সিলেক্ট করে দিব, তাকে কিন্তু সেই অপশন থেকেই অ্যান্সার করতে হবে। যেমন আমি বলবো যে হ্যাঁ অথবা না, সেই অপশন থেকেই কিন্তু অ্যান্সার করতে হবে। তো আমার এই ক্ষেত্রে অ্যান্সার হবে সাধারণত একটা কোয়েশ্চেনিয়ারে কিন্তু ওপেন এন্ডেড এবং ক্লোজড কোয়েশ্চেন দুই রকমের কোয়েশ্চেনই থাকে। তা আমি বলবো যে আমার এখানে ক্লোজড এবং ওপেন এন্ডেড দুই ধরনের কোয়েশ্চেনই আছে এবং এটাই আমার কোয়েশ্চেনিয়ার। তো এই জিনিসটা জানতে হবে, সেজন্য একটু বলে দিলাম। এরপর হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে তুমি এতক্ষণ আরএফএসটি বললে, আরএফএসটির ইলাবোরেশনটা কি সেটা আমাকে বলো। তা আরএফএসটির ইলাবোরেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং। এই রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং কিন্তু আমাদের যে কারিকুলামে অন্তর্ভুক্ত আছে সেটা এমন যে আমরা কোনো একটা গ্রাম অথবা কোনো একটা ডিস্টেন্ট প্লেসে যাব, সেই প্লেসে গিয়ে আমরা থাকবো কয়েকদিন, থেকে সেখানকার রেসিডেন্টদের জীবনধারা দেখবো এবং সেই অনুযায়ী আমার কোয়েশ্চেনিয়ারটা কালেক্ট করব। তো এখন যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমার ধারণা বেশিরভাগ কলেজেই কিন্তু এমনটা করা পসিবল হয়নি। তো এরপরও কিন্তু আমার এই যে আরএফএসটি যে ধারণাটা সেটা সম্পর্কে কিন্তু জানতে যেতে পারে। তো আমরা এভাবেই বলবো যে আমি এখানে রিসাইট করে আমি আমি আমার স্টাডি পপুলেশন থেকে ডেটা কালেক্ট করছি, এটাই আসলে হচ্ছে আরএফএসটি। তারপর হচ্ছে একটা কোয়েশ্চেন, এটা আমাদের বুক রিলেটেড না কিন্তু আমাদের স্টাডি রিলেটেড, সেটা হচ্ছে যে স্টেপস ইন এ রিসার্চ। তো আমি বলবো যে এখানে অনেক বড় স্টেপ আছে, 10টা স্টেপ আছে। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু আলাদা করে পড়তে হবে, যে আমাদের ক্ষেত্রে কিন্তু স্যার জিজ্ঞেস করেছিল যে একটা স্টাডি যখন আমি কন্ডাক্ট করতে যাব অথবা একটা রিসার্চ যখন কন্ডাক্ট করতে যাব আমার কি কি স্টেপ প্রথমে নিতে হবে। তো প্রথমে আসলে এই জিনিসগুলো আমরা যখন এপিডেমিওলজি পড়েছিলাম ওইখানেই কিন্তু বিভিন্ন স্টাডির ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে প্রথমে আমাকে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, সেই অনুযায়ী ডেটা কালেক্ট করতে হবে। এই জিনিসগুলো আসলে 10টা পয়েন্টে সুন্দর করে আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু আমাকে জানতে হবে। এরপর হচ্ছে ছোট ছোট আমরা বায়োস্ট্যাটিস্টিক্স সম্পর্কে বললাম, কিছু আমার এপিডেমিওলজি থেকেও কিন্তু থিওরি আসে, যে আমি যখন ক্রস সেকশনাল টাইপ অফ ডেসক্রিপটিভ স্টাডি বলবো সেখান থেকে কিন্তু বলতে পারে যে আমি ক্রস সেকশনাল স্টাডি বলতে কি বুঝো। তারপর হচ্ছে যে ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, এগুলোর মধ্যে পার্থক্য, লংগিটিউডিনাল স্টাডি থেকে আমি ইনসিডেন্স নাকি প্রিভ্যালেন্স পাবো, এইরকম ছোট ছোট কোয়েশ্চেন। তো আমাকে অবশ্যই, আমি যেটা বারবার বলছি যে এপিডেমিওলজির থিওরিটা কিন্তু না জানলে আমার কমিউনিটি মেডিসিন পাস করা একেবারেই অসম্ভব হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমি ভালো করে একদম খুব ভালো করে পড়ে নেব এবং ডেফিনেশন গুলো কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে। তো আরএফএসটি থেকে এইটুকুই আমরা পড়বো। এরপর আমরা আসি যে ডে ভিজিটটাও কিন্তু অনেক
ইম্পর্টেন্ট এবং সাধারণত আমরা 7টা দিনে কিন্তু 7টা জায়গায় 7 না 9টা একদিনে কিন্তু 2টা 3টা জায়গাও যেতে পারি। তো সেই হিসেবে মোটামুটি দেখা যায় যে 9টা 10টার মতো জায়গায় কিন্তু এই 7 দিনে আমাদেরকে ঘোরানো হয়ে থাকে। তো আমি এখন অ্যাকচুয়ালি জানি না যে প্যান্ডেমিক সিচুয়েশনে ডে ভিজিট কার কতটুকু হয়েছে, কিন্তু যদি না হয়ে থাকে আশা করি যে ডে ভিজিট থেকে অত বেশি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। কিন্তু যদি আমাদের ডে ভিজিট হয়ে থাকে তাহলে আমি কিছু কোয়েশ্চেন বলে দিচ্ছি যেটা আসলে কমনলি সবার জন্য পড়তে হবে। প্রথমে হচ্ছে যে আমি কোন দিন কোন জায়গায় গিয়েছিলাম সেই তারিখটা একটু মনে রাখতে হবে, যে আমি এই জায়গায় আমি ইনফেকশাস ডিজিজ হসপিটালে এই তারিখে গিয়েছিলাম সেইটা আমাকে জানতে হবে। তারপর হচ্ছে আমাকে জানতে হবে যে আমার ডে ভিজিটের বইয়ের মধ্যে কিন্তু প্রতিটা আমার যে এই যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলোর ডেট অফ এস্টাবলিশমেন্ট আছে। তো ডেট অফ এস্টাবলিশমেন্টটা কিন্তু জানতে হবে, এই জিনিসটা না জানলেই নয়। ডেট অফ এস্টাবলিশমেন্ট জানতে হবে। তারপর হচ্ছে যেগুলো কোয়েশ্চেন করে সেগুলো আসলে প্র্যাকটিক্যাল রিলেটেড, মানে হচ্ছে জিজ্ঞেস করতে পারে, আমি ইনফেকশাস ডিজিজ হসপিটাল দিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমার যে বই আছে সেখানে কিন্তু আছে যে ইনফেকশাস ডিজিজ হসপিটালের একটা পূর্ববর্তী নাম আছে। তো এইরকম ছোট ছোট যেসব ইনফরমেশন আমার বই আছে, যে এটার পূর্ব নাম হচ্ছে যে ইস্ট পাকিস্তান ট্রপিক্যাল মেডিকেল ইনস্টিটিউট, এই জিনিসটা আমি জানবো। তারপর জিজ্ঞেস করতে পারে যে ইনফেকশাস ডিজিজ হসপিটালে গিয়েছো, তুমি কোথায় গিয়েছো? তা আমাকে বলতে হবে যে আমি মহাখালীতে গিয়েছিলাম এবং ওইখানে হচ্ছে এটা অবস্থিত। তারপর বলতে পারে যে এটা কয়তলা বিল্ডিং আছে, তারপর নিচ তলায় তুমি কি দেখেছো, তারপর এই ইনফেকশাস ডিজিজ হসপিটালে মূলত কি কি কার্যক্রম করা হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু ইনফেকশাস ডিজিজ হসপিটালের নিচের তলায় কিন্তু আমরা গিয়ে দেখতে পারি যে একটা র্যাবিস কর্নার আছে। তো সেইখান থেকে হচ্ছে যে র্যাবিসের ভেতর ঢুকে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ডে ভিজিট থেকে কিন্তু ইজিলি আমাদের যে থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলোতে ঢুকে যাওয়া পসিবল। এবং আরো একটা আছে যে এইচআইভির জন্য আলাদা একটা কর্নার আছে, তারপর এখানে টিটেনাসের জন্য আলাদা কর্নার আছে। তো যেই সব ডিজিজ গুলো আছে সেই ডিজিজ রিলেটেড কিন্তু আমাকে একটু পড়াশোনা করে নিতে হবে ভালো করে, যেটা হচ্ছে আমরা এপিডেমিওলজি অফ কমিউনিকেবল ডিজিজে পড়ে থাকি। তো সেইটা হচ্ছে এই ডে ভিজিটের আমার যে ভাইবা আছে তখন জিজ্ঞেস করতে পারে। তো এগুলাই, তারপর হচ্ছে কিভাবে আমি সুচার দিব, আসলে এগুলো সবগুলোই হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড। এবং আমি এক্ষেত্রে সাজেশন দিব যে যাদের ভাইবা একটু পরের দিকে, যেমন আমার কিন্তু হচ্ছে সেকেন্ড যে ফেজ, আমার সেই সেকেন্ড ফেজের সময় আমার ভাইবা ছিল। তো আমি হচ্ছে যারা আগে ভাইবা দিয়ে এসেছিল তাদের কাছ থেকে অনেকের সাথে কথা বলে কোয়েশ্চেন কালেক্ট করেছিলাম, এবং যাদের হচ্ছে প্রথম দিকে তারা তাদের পূর্ববর্তী ব্যাচের আপু ভাইয়াদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারে যে আসলে এই ডে ভিজিট গুলো থেকে কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এবং সেই অনুযায়ী একটা নোট খাতা বানানো যেতে পারে। এবং সেই নোট খাতাতে শুধুমাত্র আমার যেগুলো পড়তে হবে সেই জিনিসগুলোই থাকবে। আমি এমনটাই করেছিলাম, এবং সেই জন্য কিন্তু আমার ওই ডে ভিজিটের বই থেকে আলাদা আলাদা করে খুঁজে খুঁজে পড়তে হয়নি। তো আমরা যদি এভাবে একটা আলাদা করে শুধুমাত্র ডে ভিজিটের জন্য নোট খাতা বানাই তাহলে কিন্তু ভাইবার আগে জাস্ট একবার দেখে নিলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা ডে ভিজিটের ব্যাপারে গেলাম। এরপর হচ্ছে আমার যেটা সেটা হচ্ছে স্টাডি ট্যুর। তো স্টাডি ট্যুর আমার ধারণা বেশিরভাগ যে আমাদের যে মেডিকেল আছে বেশিরভাগ ক্ষেত্রে স্টাডি ট্যুর আসলে হয়নি। সো যদি স্টাডি ট্যুর কারো নাই হয়ে থাকে, স্টাডি ট্যুর থেকে আসলে কোয়েশ্চেন করা তাহলে কিছুই নেই। তারপরে জিজ্ঞেস করতে পারে যে একটা স্টাডি ট্যুরের অবজেক্টিভ কি হতে পারে, অথবা যেখানে যাওয়ার কথা ছিল তুমি সেখানে গিয়ে কি বুঝতে পেরেছো। যেমন বেশিরভাগেরই স্টাডি ট্যুর কক্সবাজারে হয়ে থাকে, আর আমাদের কক্সবাজার পরবর্তীতে হয়েছিল একটা মিনি স্টাডি ট্যুর হিসেবে আমরা আহসান মঞ্জিলে গিয়েছিলাম। তো আমাদেরকে আহসান মঞ্জিলে আমরা কি কি দেখতে পেয়েছি সে সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তো কারো যদি স্টাডি ট্যুর না হয়ে থাকে এই ক্ষেত্রে আসলে কোয়েশ্চেন করার কোনো অবকাশই নেই। আশা করি আমাদের স্যার ম্যাডামরা এই জিনিসটা কনসিডার করবেন এবং স্টাডি ট্যুর থেকে তেমন কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে না। এরপরও যদি একটা বই বানাতে বলে তাহলে ওই বইয়ের অবশ্যই কিছু একটা টপিক থাকবে। তো সেই টপিকের মধ্যে হচ্ছে আমরা কিছু ঐতিহাসিক জায়গায় গেলে আমরা জাস্ট অবজেক্টিভটা জেনে নিব এবং ঐতিহাসিক যে গুরুত্ব আছে সেটা সম্পর্কে জেনে নিব। তাহলেই হচ্ছে স্টাডি ট্যুর সম্পর্কে যেটা আমাদের জানা দরকার সেটা হয়ে যাবে।
আচ্ছা, তাহলে আমার 3টা টপিক, এই যে আরএফএসটি, ডে ভিজিট এবং স্টাডি টু, 3টা বই থেকে কি কোয়েশ্চেন করা হবে এটা সম্পর্কে আশা করি ধারণা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমি যেটা জানতে চাই ফারজানা আপুর কাছে এবং মেধা আপুর কাছেও, যদি আমাদেরকে আমাদের প্রফের সম্পর্কে আপনি যদি কোনো পরামর্শ দিতে চান বা কিভাবে আমরা রুটিনটা সাজাতে পারি, এটা যদি একটু বলতে চান আপনারা। ঠিক আছে। আসলে রুটিন সম্পর্কে আমার দুজনই, মানে আমার এবং মেধার দুজনেরই কিছু কথা আছে তোমাদের বলার মতো আর কি। তো ফার্স্টে হচ্ছে আমি বলি যে আমরা একটা রুটিনের মানে মোটামুটি তোমাদেরকে দেখানোর জন্য একটা রুটিন তৈরি করছি। সেটা এরকম যে তোমার এখন আমাদের সময় কিন্তু বেশ বেশি, 2 মাস বা ধরো 2.5 মাস, কিন্তু আমরা চেষ্টা করছি যে 1 মাসের মধ্যে কি করে কমিউনিটি মেডিসিনটা কমপ্লিটলি একটা রুটিন করে শেষ করা যায় এবং রিভিশন সহ সেটা তোমাদের একটা আউটলাইন যাতে দিতে পারি। তো হচ্ছে তোমার যাতে অন্য সময় ধরো যদি কেউ আমাদের এই সেশনটা থেকে শিখতে চায় বা জানতে চায়, বা যারা 1 মাসের মধ্যে কমিউনিটি মেডিসিনটা পড়ে শেষ করতে চায় তারা যাতে পারে, এই জন্য আমরা 1 মাস সময়ের মধ্যে কি করে কমিউনিটি মেডিসিনটা শেষ করা যায় রিভিশন সহ একটা মানে জাস্ট আউটলাইন তোমাদেরকে দিব। তো এই জন্য হচ্ছে আমাকে কিছু স্লাইড মানে রুটিনারি তোমাদেরকে দেখাতে হবে। তো তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু জানিও যে দেখা যাচ্ছে কিনা। সেতু, তোমরা কি দেখতে পাচ্ছো? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা জাস্ট একটা আউটলাইন তৈরি করেছি, মানে আমি আর তোমাদের মেধা আপু, যে যাতে 1 মাসের মধ্যে যে কেউ একটু সহজে আর কি কমিউনিটি মেডিসিনটা শেষ করতে পারে রিভিশন সহ। প্লাস আরো একটা জিনিস এখানে আমরা মাথায় রেখে কাজটা করেছি, যেটা হচ্ছে তোমার যাতে আমরা যে তোমার ইগুলা নিয়েছি, মানে আমাদের যে সেশন গুলো আমরা নিয়েছি, এই সেশন গুলোর উপর বেস করে সেশন গুলোর সাথে কিছুটা মিল রেখে যাতে তোমরা এই সেশন গুলো দেখলে বা যে দেখবে তার যাতে এই রুটিনটার উপরে মানে দেখেই এই সেশন গুলোর উপর বেস করে সে কমিউনিটি মেডিসিনটা সহজে শেষ করতে পারে। তো এখানে ফার্স্টে আমরা 2টা ভাগে ভাগ করেছি। দেখো, ফার্স্ট আমরা চাচ্ছি যে আমরা 25 ডেজ এর মধ্যে তোমরা কমপ্লিট করো কমিউনিটি মেডিসিনটা, এবং লাস্ট 5 দিন আমরা রাখবো যে তোমার রিভিশনের জন্য, যেহেতু একটা রিভিশন প্রত্যেকটা সাবজেক্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। একবার পড়ার পর যদি সেটা রিভিশন দেওয়া না যায় অনেক ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জিনিসই মনে থাকে না। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট যে 25 ডেজ এর একটা তোমার দিন হাতে নিয়েছি, যে কিভাবে 25 ডেজ এর মধ্যে আমরা টপিক গুলো ভাগ করে শেষ করতে পারি তার একটা আউটলাইন তোমাদের একটু দেখাবো। তো এখানে জাস্ট আমি বলবো যে আসলে কিভাবে টপিক গুলা আমরা মানে কোন কোন দিনে কোন কোন টপিক রাখছি এবং তোমরা কিভাবে পড়লে ভালো হবে বা কিভাবে পড়তে পারে এই সম্পর্কে তোমাদের মেধা আপু কথা বলবে ইনশাল্লাহ। তো ফার্স্ট ডেতে দেখো যে মানে ফার্স্ট ডেতে আমরা কনসেপ্ট অফ হেলথটা পড়তে পারি, যেহেতু আমাদের কমিউনিটি মেডিসিনের ফার্স্ট শুরু হয় কিন্তু হেলথ দিয়ে, তো কনসেপ্ট অফ হেলথ আমরা ফার্স্টে পড়বো। দেন সেকেন্ড দিনে আমরা রাখছি কনসেপ্ট অফ ডিজিজ। কনসেপ্ট অফ ডিজিজটা কনসেপ্ট অফ হেলথের সাথে অনেকগুলো মানে তোমার সাদৃশ্য আছে, বেশ কিছু জিনিসের মধ্যে মিল আছে, যেটা হেলথের কনসেপ্ট পড়ার পরে তুমি ডিজিজের কনসেপ্টটা পাবে। এই জন্য নেক্সট আমরা কনসেপ্ট অফ ডিজিজটা পড়বো। এরপরে থার্ড ডেতে আমরা রাখছি বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স তোমরা জানো যে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এটা একদিনেই রাখছি মোটামুটি, যাতে হচ্ছে তোমার অনেকগুলা মানে ভেতরে অনেক কিছু তোমরা ম্যাথ আছে আর কি, যাতে তোমরা একদিনের মধ্যে এই ম্যাথটা সবগুলো একটু মনোযোগ দিয়ে একবারে শেষ করে ফেলতে পারো। আচ্ছা, তারপরে ফোর্থ ডেতে আমরা বিহেভিয়ারাল সায়েন্স রাখছি। বিহেভিয়ারাল সায়েন্সটা থেকে কিন্তু অনেকগুলো টপিক আছে, তারপরেও একদিনে রাখছি কারণ বিহেভিয়ারাল সায়েন্সের থেকে সবকিছু অত বেশি ডিটেলসে আমাদের পড়তে হয় না, কিছু ইম্পর্টেন্ট স্পেসিফিক কিছু কোশ্চেন আছে যেগুলা মানে অনেক বেশি রিপিট হয়, ওইগুলাই মেইনলি আসে। আচ্ছা, তারপরে দেখো প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার মানে ফিফথ ডেতে আমরা যেটা রাখছি, প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা পড়বো। এখানে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে যে কি কি কেয়ার ছিল, কি কি কেয়ার দেওয়া হয় কমিউনিটিতে ওইগুলা, প্লাস সাথে আমরা ওই দিনে এমডিজি এবং এসডিজিটা পড়ে ফেলতে পারি, কারণ আমরা জানি আমাদের এমডিজি এবং এসডিজি থেকে আমরা সেশনে তোমাদের আপু পড়িয়েছেন, মানে এখান থেকে আমাদের কিন্তু গোলগুলা জাস্ট জানলেও মোটামুটি চলে। তো এই জন্য আমরা ফিফথ ডেতে প্রাইমারি হেলথ কেয়ার এবং এমডিজি এসডিজিটা দেখতে পারি। তারপরে সিক্সথ ডেতে আমরা পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনটা পড়বো। পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনটা প্রাইমারি হেলথ কেয়ারের সাথে রিলেটেড, সো তুমি যদি প্রাইমারি হেলথ কেয়ারটা আগে পড়ো, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনটা তোমার পরপর ওই দিন পড়তে গেলে মানে মোটামুটি অনেকটা ইজি লাগবে।
তারপর 7 ডেতে আমরা এনভায়রনমেন্টাল হেলথ নিয়ে পড়তে পারি। এখন আমরা জানি যে এনভায়রনমেন্টাল হেলথে অনেকগুলা টপিক, তো একদিনে শেষ করা বেশ টাফ। তো এখানে কয়েকটা টপিক আমরা ফার্স্ট দিনে পড়বো, যেমন তোমার ওয়াটার, এয়ার, নয়েজ, লাইট, রেডিয়েশন, হাউজিং, এরকম বেশ কয়েকটা টপিক আমরা ফার্স্ট দিনে দেখে ফেললাম, মানে আমাদের যে রুটিনের 7 নাম্বার দিনে। তারপরে আমরা 8 নাম্বার দিনে ওই যে এনভায়রনমেন্টাল হেলথের বাকি একটা পোর্শন আমাদের বাকি থেকে যাচ্ছে, ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিয়েটর ডিসপোজাল, ওইটা শেষ করার সাথে সাথে আমরা স্কুল হেলথটা পড়ে ফেলবো, কারণ স্কুল হেলথ টপিকটা তো আমাদের খুব বেশি বড় না। আচ্ছা, তারপরে আমরা দেখো 9 ডেতে রাখছি অকুপেশনাল হেলথ। অকুপেশনাল হেলথ আমরা জানি যে আমাদের কমিউনিটি মেডিসিনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আর এখান থেকে কিন্তু অনেক কোশ্চিন আসে রিটেন ভাইবা সবকিছুতে। তো এই জন্য অকুপেশনাল হেলথটা আমরা একদিনে রাখছি, ওই দিনে আমরা শেষ করবো, মানে চেষ্টা করবো যাতে একদিনের মধ্যে আমরা শেষ করতে পারি। আর যেহেতু রুটিন বেঁধে দিচ্ছি তো শেষ করে ফেলতে হবে আর কি। তারপর 10th ডেতে আমরা দেখো হেলথ এডুকেশন এন্ড কমিউনিকেশন রাখছি। আচ্ছা, এটাও একটা টপিক আমরা মোটামুটি পড়িয়েছিলাম, যে হেলথ এডুকেশনের মধ্যে আমাদের যে তোমার কিছু জিনিস ছিল, আর কমিউনিকেশনের মধ্যে মিডিয়া, তোমার মাস মিডিয়া এইসব ছিল। তো এইসব রিলেটেড পড়াগুলো আমরা একদিনে শেষ করে ফেলবো। এরপর আসছে আমাদের 11তম দিন, যেটা এখানে আমরা রাখছি ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন। এটা হচ্ছে আমাদের অনেকগুলা হেলথ অর্গানাইজেশন আছে, কিছু ন্যাশনাল কিছু ইন্টারন্যাশনাল। মেইনলি ইন্টারন্যাশনাল যেগুলা, ওইগুলা কিন্তু আমাদের সবকিছু অনেক বেশি ডিটেলসে পড়তে হয় না, এই জন্য আমরা একদিনের মধ্যে কভার করতে পারবো ইনশাল্লাহ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন যেগুলো আছে। তারপর 12 ডেতে আমরা মেডিকেল এন্টোমোলজিটা পড়বো। মেডিকেল এন্টোমোলজিটা তো আমরা মোটামুটি অনেক, মানে সবাই জানি যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং একটু ডিটেলসে আমরা এটা পড়তে হয়। তো মেডিকেল এন্টোমোলজিটা আমরা একদিনে রাখছি এর জন্য। তারপর তোমার 13 ডেতে দেখো ইমিউনাইজেশন এন্ড ইপিআই। ইমিউনাইজেশন চ্যাপ্টারটাও অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার যেহেতু আমরা ইমিউনাইজেশনটা পড়বো, ইমিউনাইজেশনের সাথে আমাদের একবার ইপিআইটা পড়ে যেতে হবে। ইপিআই শিডিউলটা যদি আমরা ধরো একই সাথে পড়ে ফেলতে পারি তাহলে আমাদের ভালো মনে থাকবে, প্লাস তোমার যে কোল্ড চেইন বা আদার ইমিউনিটি রিলেটেড জিনিসগুলো আমরা একদিনে শেষ করব। আচ্ছা, 14 ডেতে আমরা রাখছি ডিসইনফেকশন এন্ড স্টেরিলাইজেশন, আর সাথে ফুড এন্ড নিউট্রিশনের কিছুটা। তো ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন থেকে আমাদের টপিকসটা একটু ছোট, এই জন্য আমি সাথে আমরা ফুড এন্ড নিউট্রিশনের ইন্ট্রোডাক্টরি পার্টটা রাখছি, যে ফুড এন্ড নিউট্রিশন থেকে তোমাদের ইন্ট্রোডাকশনে যে কি কি নিউট্রিশনাল কি কি তোমার এলিমেন্টস আছে, বা তোমার ফুড এন্ড নিউট্রিশনের ফার্স্ট দিকের যে কথাবার্তাগুলো, ওইগুলো তোমরা একটু দেখে রাখবা ওই দিনে। তারপরের দিনে যাতে 15 ডেতে ফুড এন্ড নিউট্রিশনটাকে আমরা ফুললি কমপ্লিট করতে পারি। তার মানে আমাদের 15 দিন গেল। 16তম দিনে দেখো আমরা ডেমোগ্রাফি রাখছি। ডেমোগ্রাফি একদিনে রাখছি কারণ এখানে কিন্তু বেশ তোমার কিছু ম্যাথ আছে, তারপরে তোমার কিছু সাইকেল টাইকেল আছে, যেগুলা অস্পির জন্য আবার বেশ ইম্পর্টেন্ট, আবার ভাইবাতেও তোমার ধরতে পারে। তো এগুলো আমাদের একটু ভালো মতো মনে রাখা দরকার, এই জন্য আমরা একদিনে ডেমোগ্রাফিটা পড়বো। এরপর দেখো 17 ডেতে যে আমাদের এমসিএস মানে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার, এটা হচ্ছে তোমার অনেক বড় একটা টপিক, একই সাথে ইম্পর্টেন্ট তো অবশ্যই। তো এটার মধ্যে আমরা জানি যে 3টা মেইন ভাগ আছে, যে অ্যান্টিনেটাল, ইন্ট্রানেটাল আর হচ্ছে আমাদের পোস্টনেটাল কেয়ার। তো আমরা ফার্স্ট দিন চেষ্টা করবো যে আমরা অ্যান্টিনেটাল কেয়ার আর ইন্টারনেটাল কেয়ারটা পড়ে ফেলতে, কারণ পোস্টনেটাল কেয়ারটা সহ পড়তে গেলে আমাদের একদিনে প্রেশার হবে, এই জন্য আমরা অ্যান্টিনেটাল কেয়ারটা এবং ইন্টারনেটাল কেয়ারটা পড়ে ফেলবো। এবং পরের দিনে আমরা ওই যে এমসিএস এর পোস্টনেটাল কেয়ার যেটা ছিল, মানে আমাদের যে বাকি পোর্শন ওইটুকু, প্লাস ডিজাস্টার এবং অ্যাক্সিডেন্ট, আমরা জানি ডিজাস্টার এবং অ্যাক্সিডেন্টের ছোট টপিক, ওইটা আমরা এর সাথে পড়ে ফেলতে পারবো। দেখো 19 ডেতে আমরা রাখছি ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংটা আমরা একদিনে পড়বো। দেন 20 ডেতে হচ্ছে আমাদের বেসিক এপিডেমিওলজি। বেসিক এপিডেমিওলজির মধ্যে এই দিনে মেইনলি আমরা এপিডেমিওলজিক্যাল মেথড যেগুলো আছে, আমরা একদিনে এই মেথডস গুলো সব পড়ে ফেলবো। এরপরে 21 নম্বর দিন যেটা আমাদের, এখানে আমরা ইনফেকশিয়াস ডিজিজ এপিডেমিওলজিটা রাখছি, যে আমাদের যে এন্ডেমিক, প্যান্ডেমিক, তারপর হচ্ছে তোমার এপিডেমিক, এই যে জিনিসগুলো আছে, যেগুলো কিন্তু এখন বর্তমানে প্যান্ডেমিক সিচুয়েশন যেহেতু চলছে, এই কন্ডিশনে বেশ ইম্পর্টেন্ট। এর মধ্যে আরো কিছু টপিক যেমন তোমাদের ছিল আইসোলেশন, কোয়ারেন্টাইন, তো এগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো এখনকার জন্য। তো এই জন্য এটা একদিনে রাখছি, যে এগুলো অনেক ডিপলি এবং তোমার যাতে মনে থাকে, এই জন্য তোমার ভাস্টলি পড়ে যাওয়া দরকার। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে 22 নাম্বার ডে, আমাদের ওই দিনে আমরা কমিউনিকেবল ডিজিজটা স্টার্ট করব। আমাদের কিন্তু এপিডেমিওলজির পরে কমিউনিকেবল ডিজিজটা পড়া শুরু করলে আমাদের একটা শুরু হয় যে না, অনেক ডিজিজ কিভাবে আমরা এতগুলা ডিজিজ পড়বো। তো আমরা ভাগ করে পড়বো, যেহেতু আমাদের সময় আমরা 1 মাসের মধ্যে পাচ্ছি। তো কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা জানি অনেকগুলো ভাগ আছে। তো প্রথম দিনে আমরা চেষ্টা করবো যে আমাদের ইপিআই ডিজিজ যেগুলো আর ব্যাকটেরিয়াল ডিজিজ যেগুলো, ওইগুলো আমরা পড়ে ফেলবো। ইপিআই ডিজিজ গুলো যেহেতু আমাদের মোস্টলি ধরে, অনেক ইম্পর্টেন্ট, তো এই জন্য ইপিআই ডিজিজ
ডিজিজ গুলো আমরা ভালো মতো পড়বো, সাথে ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো আমরা ওই দিনে দেখে ফেলবো। তারপরের দিনে মানে আমাদের যে তোমার 23rd ডে, তখন হচ্ছে আমরা কমিউনিকেবল ডিজিজের যে আরো 2টা টপিকস আমরা এখানে পড়বো, ভাইরাল ডিজিজ গুলো এবং প্যারাসাইটিক ডিজিজ গুলো। এর মধ্যে আমাদের কিন্তু প্যারাসাইটিক ডিজিজের মধ্যেও বেশ কিছু ইম্পর্টেন্ট ডিজিজ আছে, ভাইরালের মধ্যেও আছে, তো সেইগুলো আমরা একদিনে শেষ করব। এরপরে হচ্ছে 24th নাম্বার যে ডে আমাদের, সেখানে হচ্ছে কমিউনিকেবল ডিজিজের লাস্ট আমাদের হচ্ছে একটু টপিক বাকি থাকতেছে, সেটা হলো তোমার এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেগুলা, এইগুলা এবং ডায়রিয়াল ডিজিজ। এই দুইটা থেকে আমাদের যে খুব বেশি পড়তে হয় মানে অনেক পড়া তা না, তো আমরা চেষ্টা করবো যে এসটিডি এবং ডায়রিয়াল ডিজিজের সাথে সাথে আমরা নন কমিউনিকেবল ডিজিজের ইন্ট্রোডাক্টরি পার্ট, যেটা যে নন কমিউনিকেবল ডিজিজ কি কি আছে, বাংলাদেশে কোনগুলা বেশি হচ্ছে, বা এই টাইপের ইন্ট্রোডাক্টরি যে পার্ট গুলা মানে আমরা এইগুলা 24th নাম্বার ডে তে পড়ে ফেলবো। এরপরে আসে 25th নাম্বার আমাদের যে ডে, এখানে হচ্ছে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা মানে আমাদের যে লাস্ট টপিক আমাদের কমিউনিটি মেডিসিনে, সেটা কমপ্লিট করতে পারি। তাহলে মোটামুটি এইভাবে একটা আউটলাইন রেখে, যেটা মানে এই সিকোয়েন্সে কিন্তু আমাদের যে সেশন গুলা কমিউনিটি মেডিসিনের আমি এবং তোমাদের মেধা আপু নিয়েছি, এই একই সিকোয়েন্সে কিন্তু আমরা মেইনলি নিয়েছি। তো যদি তোমরা সেশন গুলো ফলো করো, সেখানে কিন্তু সবকিছু রিটেনে ভাইভাতে ইনশাল্লাহ মানে বলে দেওয়া আছে আর কি, মানে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা যে কোনগুলা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কোনগুলা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। সাথে যদি এই রুটিনটা তোমরা ফলো করো, তাহলে 25 দিনের মধ্যে মোটামুটি আমাদের কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং লাস্টে দেখো 5 দিন আমাদের থাকছে, যে 5 দিনের মধ্যে আমরা কি কি পড়লাম, কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, সেগুলা রিভিশন দিতে পারবো। প্লাস তোমরা যদি তোমাদের মানে আরো কোনো কিছু নিজের থেকে পড়ার, যে একটু কোনো কিছু ডিপলি পড়বা, একটা টপিক বেশি পড়তে চাচ্ছ, সেটা একটু বেশি টাইম দিতে চাচ্ছ, সেগুলোও তোমরা এই সময় কাভার করে নিতে পারবা। তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছো। তো আমি এটা তাহলে অফ করি, এর পরবর্তীতে আমি মেধাকে রিকোয়েস্ট করব তোমাদের এই নিয়ে একটু কথা বলার জন্য আর কি, রুটিনটা সম্পর্কে। হ্যাঁ, তো কথা বলছি তাহলে আমাদের এই যে রুটিনটা আছে সেটা নিয়ে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রুটিনটা 25 দিনে আমরা কিন্তু হচ্ছে একটা ফুল প্রিপারেশন নিতে পারবো। এবং আমি আর বিন কিন্তু একটা খুব রিল্যাক্স একটা রুটিন করেছি, কারণ আমাদের যেহেতু অনেক টাইম আছে, মোটামুটি 2 মাসের মতো টাইম আছে, সুতরাং এত রাশলিও পড়ার দরকার নেই। এবং যেহেতু দেখা যাচ্ছে যে একটা 7-8 মাসের মতো গ্যাপ আছে, তো রুটিনের ট্র্যাকে ফিরতে কিন্তু পড়াশোনার ট্র্যাকে ফিরতে একটু দেরি হয়, সেজন্য মোটামুটি একটা রিল্যাক্স রুটিন আমরা বানানোর চেষ্টা করেছি। এবং প্রথমে আমরা যে ছোট ছোট সেশন গুলোতে আমরা যে ছোট ছোট সাজেশন গুলো দিয়েছিলাম, যেমন ধরা যায় যে যেগুলো একদম এক্সক্লুসিভলি WHO যে ডেফিনেশন গুলো আছে, যেগুলো একদম পিন পয়েন্ট করে পারতেই হবে, এবং WHO প্রোভাইডেড ডেফিনেশন ছাড়াও কিছু ডেফিনেশন কিন্তু কার্ডে ইনভ্যারিয়েবলি থাকে এবং হচ্ছে আমাদেরকে ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করা হয়। তো সেই সব ডেফিনেশন গুলো কিন্তু আমি একটা আলাদা খাতার মধ্যে লিখে ফেলবো। এই যে আমি ডেফিনেশন লিখে ফেলবো, এই কাজটা কিন্তু পরীক্ষার আগে আমাদের কোনোভাবেই করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এই 25 দিনের মধ্যে আমরা যখন ফার্স্ট বার রিভিশন দিব, তখন যেহেতু একটু রিল্যাক্সলি পড়ছি, তখন কিন্তু একটা ডেফিনেশন পড়বো, এরপর হচ্ছে না দেখে ডেফিনেশনটা না দেখে ট্রাই করব আমি খাতার মধ্যে লিখতে পারি নাকি। তো এইভাবে আমি প্রিপারেশন নিব। এবং একই সাথে আমরা সাধারণত যে সহায়ক বই থেকে সাধারণত আমরা রিটেন পড়ে থাকি, সেইখানে কিন্তু আমি একটু দাগিয়ে রাখবো যে কোন কোন কোয়েশ্চেন গুলা আমার রিটেনের জন্য এক্সক্লুসিভলি ইম্পর্টেন্ট এবং ভাইবার জন্য এক্সক্লুসিভলি ইম্পর্টেন্ট, এবং যেগুলো রিটেনের জন্য সেগুলোর মধ্যে W লিখে রাখবো, এবং যেগুলো ভাইবার জন্য সেগুলোতে V লিখে রাখবো। তাহলে কিন্তু পরবর্তীতে ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে। এবং কিছু কিছু কোয়েশ্চেন আছে রিটেন এবং ভাইবা দুটোর জন্য ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে W+V লিখে আমি এগুলো দাগিয়ে রাখবো। তো প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি যে কনসেপ্ট অফ হেলথ আছে, তো সেই ক্ষেত্রে একই যে ডেফিনেশন গুলো আলাদা করে আমি এক জায়গায় লিখে রাখবো, পড়বো এবং না দেখে ডেফিনেশন গুলো লিখবো। তাহলে কিন্তু আমরা ভুলে যাওয়ার যে প্রবণতা, এই আমাদের কিন্তু কমিউনিটি মেডিসিনের প্রথম যে সবচেয়ে বেশি যে অভিযোগটা এসে থাকে যে এত বড় ডেফিনেশন গুলো মনে থাকে না। তো আমি যদি এটা সাথে সাথে পড়ে লিখতে পারি, তাহলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতাটা অনেক কমে আসবে। তো এই জিনিসটা আমরা এই 25 দিনের মধ্যেই করবো, যে কনসেপ্ট অফ হেলথ, তারপর কনসেপ্ট অফ ডিজিজে আবার কিছু বোঝার জিনিস রয়েছে,
তো সেগুলো ভালো করে একদম পিন পয়েন্ট ভাবে, যেহেতু আমরা রিল্যাক্সলি পড়ছি, অনেক টাইম আছে, সেই হিসাবে পড়বো। তারপর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্সে অনেক ফর্মুলা আছে যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, এবং সেই ফর্মুলা গুলাও কিন্তু আমরা সেই ডেফিনেশনের খাতার মধ্যে একপাশে লিখে রাখবো যে আমার কমিউনিটি মেডিসিনের জন্য কি কি অঙ্ক আছে এবং সেই অঙ্কগুলাতে আমি কি কি ফর্মুলা হিসেবে করতে পারি। তো সেইখানে ফর্মুলা গুলো লিখে রাখবো এবং হচ্ছে কয়েকটা অঙ্ক একটু প্র্যাকটিস করে নিব, যাতে হচ্ছে পরীক্ষার আগে অনেক সময় আমাদের দেখা যায় যে পড়ার সময় অঙ্ক প্র্যাকটিস করার কোনো টাইম থাকে না। তো এখন যদি আমি প্র্যাকটিস করে রাখতে পারি, হালকা হলেও কিন্তু পরীক্ষার সময় আমার মনে পড়বে। তারপর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমার পঞ্চম এবং ষষ্ঠ দিনে, এবং এই জিনিসটাতে একটু বেশি টাইম রাখা হয়েছে যে এখানে কিন্তু মুখস্থ করার জিনিস অনেক অনেক বেশি। তো আমি রিল্যাক্সলি ভালো করে মুখস্থ করব, এবং আমি বারবার বলছি যে আমার যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে অর্গানোগ্রাম গুলো আছে সেগুলো কিন্তু আমাকে ঠোঁটস্থ মুখস্থ পারতে হবে, একদম মিনিস্ট্রি লেভেল থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত, যে বিভিন্ন প্রতিষ্ঠানের, বিশেষ করে ডিজিএইচএস এর, তারপর হচ্ছে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের, তারপর হচ্ছে একটা ভিলেজ সাব সেন্টারের, এই যে ছোট ছোট এগুলো কিন্তু এইগুলোর অর্গানোগ্রাম গুলো কিন্তু আমরা খুব ভালো করে পড়ে রাখবো, এবং যদি আমার ইচ্ছা হয় সেটাও কিন্তু আমি আমার সেই যে নোট খাতাটার মধ্যে সেটার মধ্যে তুলে রাখতে পারি। তারপর কিছু এনভায়রনমেন্টাল হেলথ, সেটাও আমরা সপ্তম এবং অষ্টম দিনে রেখেছি, এবং একই সাথে স্কুল হেলথ রেখেছি। স্কুল হেলথ একটা মোটামুটি অন্যান্য চ্যাপ্টারের তুলনায় একটু ছোট্ট টপিক। তো এখানে যে মিড ডে মিলটা আছে সেটা কিন্তু অস্পিতে আসতে পারে, এটা আলাদা করে বললাম। তো সেই জিনিসটা একটু মনে রাখবো। এবং এছাড়াও এনভায়রনমেন্টাল হেলথের মধ্যে ওয়াটার পলিউশন তো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, একই সাথে ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিটা ডিসপোজাল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কি কি আছে ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিটা ডিসপোজালের জন্য, সেটা ভালো করে পড়বো। তারপর হচ্ছে নবম দিনে অকুপেশনাল হেলথ, এটা কিন্তু আমি বলেছি যে মাস্ট রিড টপিক, যে অকুপেশনাল হেলথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে কোন কোন অকুপেশনে কি কি ডিজিজ হয়। কারণ আমরা যখন আমরা যেহেতু থার্ড ইয়ারে উঠে গেছি, ওয়ার্ডে গেছি, আমরা জানি যে বিভিন্ন ডিজিজের সাথে অকুপেশনের কিন্তু একটা অনেক গভীর একটা রিলেশন আছে, এবং যে কারোর অকুপেশন দিয়েই কিন্তু আমি ডিজিজটা ইজিলি অনুমান করে নিতে পারি যে কার কি ডিজিজ হয়েছে। তো এটাই। তারপর হচ্ছে দশম দিনে আমরা হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন রাখবো। তো এইটাও হচ্ছে অনেক মুখস্থ করার টপিক আছে এই হেলথ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে। তো ওই জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো। এরপর ন্যাশনাল হেলথ অর্গানাইজেশন, এটা আসলে একদম ছোট্ট একটা টপিক, একদিনও না, আমার হাফ ডেতেই কিন্তু হয়ে যাবে। এরপর মেডিকেল এন্টোমোলজি, এটা সামান্য একটু বড়, এটা হচ্ছে আমার 12তম দিনে আমি পড়বো, এবং এইটার ক্ষেত্রে এটাও কিন্তু আমার কিছু জিনিস অস্পির জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল এন্টোমোলজিটা, যে বিভিন্ন হাউস ফ্লাই আছে, হাউস ফ্লাই এর মডেল দিয়ে দিতে পারে যে কি কি ডিজিজ ট্রান্সমিশন হয়, তো এটা অস্পির জন্য ইম্পর্টেন্ট। তারপর 13তম দিনে ইমিউনাইজেশন এন্ড ইপিআই, তো ইপিআই এর যে চার্টটা আছে সেই চার্টটাও কিন্তু আমরা আমাদের সেই খাতাটার মধ্যে আলাদা করে লিখে রাখবো। ওই চার্টটা ছাড়া কিন্তু কেউ কমিউনিটি মেডিসিন পাস করতে পারবে না। এবং পুরো চার্টটা, যে কোথায় আমার ইনজেকশনটা পুশ করা হচ্ছে, এবং রুটটা, যে কোনটা ইন্ট্রামাসকুলারি দেওয়া হচ্ছে, কোনটা সাবকিউটেনিয়াস দেওয়া হচ্ছে, এবং কোনটা ওরালি দেওয়া হচ্ছে, এই সব কিছু কিন্তু আমরা খাতার মধ্যে লিখে রাখবো। এবং অবশ্যই অবশ্যই টাইম ডিউরেশনটাও অনেক ইম্পর্টেন্ট, যে কত অ্যাপার্টে আমরা করে থাকি। তারপর আছে যে হচ্ছে 14th ডেতে হচ্ছে ডিসইনফেকশন এন্ড স্টেরিলাইজেশন এবং ফুড অ্যান্ড নিউট্রিশন। তো ডিসইনফেকশন এন্ড স্টেরিলাইজেশন, এখানের মধ্যে আসলে 4-5টা যে কোয়েশ্চেন আছে সেগুলাই আসলে মূলত ইম্পর্টেন্ট, এবং ভাইভাতেও হচ্ছে যে সামান্য ছোট ছোট কোয়েশ্চেন গুলো, বিশেষ করে যে ডিফারেন্স গুলো আছে বিভিন্ন মেথডের মধ্যে, সেটা কিন্তু একটু পড়ে নিতে হবে। এবং ফুড অ্যান্ড নিউট্রিশন, এটাও আসলে অনেক ইম্পর্টেন্ট, যে বিভিন্ন ভিটামিন গুলোর কি কি আমার ইম্পর্টেন্স আছে সেগুলো, তারপর কি কি ধরনের নিউট্রিশন আছে, ব্যালেন্সড ডায়েট সম্পর্কে জানতে হবে। এবং আমাদের অস্পিতে একটা কোয়েশ্চেন ছিল যে খিচুড়ি বানানোর উপকরণ, মানে ছোট একটা বাচ্চার জন্য তার কতটুকু ক্যালোরি লাগবে এবং সেই অনুযায়ী তার কতটুকু প্রোটিন লাগবে, সেই প্রোটিনটাকে হচ্ছে তুমি সেই অনুযায়ী ডাল মেপে নাও, এরকম একটা
একটা মানে ধরা যায় যে 30 গ্রাম প্রোটিন লাগবে, তো আমাকে 30 গ্রাম ডাল মেপে নিতে হবে। এটা হচ্ছে আমার অস্পিতে ছিল। তো এইরকম যার অস্পিত আসলে বিভিন্ন মেডিকেলে বিভিন্ন রকম হয়, তো যার যার মেডিকেলের অস্পি রিলেটেড যে জিনিসটা সেটা কিন্তু আমরা আমাদের সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকে অবশ্যই অবশ্যই জেনে নেব। ওনারা কিন্তু ভালো বলতে পারবেন, এবং সাধারণত অস্পি কোয়েশ্চেন গুলো কিন্তু চেঞ্জ হয় না দুইটা রেসপেক্টিভ ইয়ারে। আশা করি এবছরও চেঞ্জ হবে না। তারপর আমরা আসি 16তম দিনে ডেমোগ্রাফি আছে। তো সেটাও যে এখানেও কিছু অঙ্ক টাইপের জিনিস আছে, সেই অঙ্কগুলো আমরা এই 25 দিনের মধ্যেই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিব। তারপর হচ্ছে 17 এবং 18তম দিনে আমি MCH ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার এবং একসাথে ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট এই জিনিসটা পড়ে নেব। এবং ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ারে কিন্তু পড়ার মতো অনেক কিছু আছে। তো আমরা সেশনটা যদি ভালো করে ফলো করি তাহলে বুঝতে পারবো যে কোন কোন টপিক গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা 19তম দিনে ফ্যামিলি প্ল্যানিং। তো ফ্যামিলি প্ল্যানিংটাও একটু বড় একটা টপিক, যে বিভিন্ন মেথড গুলো আছে, কিন্তু বিভিন্ন মেথড গুলো আছে আমি বলবো যে ক্লাসিফিকেশন অফ বিভিন্ন কন্ট্রাসেপটিভ মেথড, যে বড় একটা চার্ট করে আছে, সেই চার্টটা যদি আমরা একদম ছোটস্থ মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং থেকে মোটামুটি বাকি যে পড়াগুলো আছে সেগুলো সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে 20তম দিনে যে আমাদের যে মূল জিনিসটা, যে বেসিক এপিডেমিওলজিক্যাল মেথড পর্যন্ত যতটুকু আমি পড়িয়েছিলাম, যে থিওরি জিনিসটা, এই জিনিসটা কিন্তু ভাইবার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং একই সাথে রিটেনে যে বিভিন্ন স্টাডি গুলোর যে ডিফারেন্স আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই ক্ষেত্রে কিন্তু আমি আলাদা আলাদা দাগিয়ে রাখবো যে কোনগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য। এবং একটা কথা বলতে চাই যে এপিডেমিওলজি থেকে কিন্তু কোনো টপিক ভাইবার সময় বাদ দেওয়া যাবে না। প্রতিটা টপিক খুব ভালোভাবে বুঝে বুঝে ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে। এবং যেই জিনিসগুলো একদম সরাসরি আমার RFST বইয়ের সাথে রিলেটেড, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই পারতে হবে। এরপর আমরা 21তম দিনে আমরা ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজি, এখানে অনেক ডেফিনেশন আছে এবং হচ্ছে একটা সাইকেল আছে, ট্রান্সমিশন সাইকেল। তো সেই জিনিসগুলো আমরা ভালো করে পড়ে নেব, এবং এটা আসলে মূলত রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এবং যে ডেফিনেশন গুলো আছে, যে এখন যেহেতু আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনে আছি, সেহেতু কমিউনিটি মেডিসিনের এই জিনিসগুলো, যে কোনগুলোকে আমি স্পোরাডিক বলছি, কখন আমি এপিডেমিক বলবো, কখন প্যান্ডেমিক বলবো, এই জিনিসটা কিন্তু ভালোভাবে জানতে হবে এবং বাংলায় বুঝিয়ে বলতে হবে। শুধু যে আমি ইংলিশে বলবো এমন না, শুধু মুখস্থ করলে হবে না, এই জিনিসটা কিন্তু আমাকে বাংলায় আত্মস্থ করতে হবে। তো এইভাবে এটা আমি পড়ে নেব। তারপর হচ্ছে 22তম দিনে আমি কমিউনিকেবল ডিজিজ, যে ইপিআই ডিজিজ গুলো আছে এবং ব্যাকটেরিয়াল ডিজিজ গুলো আছে, অনেক বিশাল বড় টপিক, একই সাথে ইপিআই ডিজিজ এবং ব্যাকটেরিয়াল ডিজিজ। কিন্তু এই জিনিসগুলো যেহেতু কিছুটা কাছাকাছি টপিক, যে এই ইনফেকশাস ডিজিজ গুলো এবং এদের প্রিভেনশন এবং কন্ট্রোল গুলো কিন্তু কিছুটা কাছাকাছি, তো সেই জন্য এই জিনিসগুলো আমরা একসাথে রেখেছি, যে ইপিআই ডিজিজের প্রিভেনশন এবং কন্ট্রোল গুলো আমরা একটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো এবং বাকিগুলোকে সেটার সাথে একটু সামান্য মিলিয়ে মিলিয়ে পড়বো। এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশন গুলো কিভাবে কিভাবে করব। একই সাথে আমি যখন সেশন নিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে একটা খাতা বানাতে, যে এজেন্ট গুলো কি, তারপর হচ্ছে রুট অফ ট্রান্সমিশন, তারপর আমার বেসিক ট্রিটমেন্ট কি হবে, সেগুলো নিয়ে যে খাতাটা বানাবো, সেটাও কিন্তু আমি যে ফার্স্ট রিভিশন, আমার এই ফার্স্ট রিভিশনের সময় আমি খুব ভালোভাবে ডিটেলস করে লিখে নিব, যে কোনগুলো ভাইরাল ডিজিজ, কোনগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ, কোনগুলো প্যারাসাইটিক ডিজিজ, এভাবে আলাদা করে। তো সেশন গুলো যদি আমরা ফলো করি, ওইভাবে হচ্ছে আমরা এইখানে যে ছোট ছোট সাজেশন গুলো দিয়েছিলাম, যে নোট করার, নোটগুলো কিন্তু আমরা 25 দিনের মধ্যেই করে ফেলতে পারি। এরপর হচ্ছে 23তম দিনে ভাইরাল ডিজিজ এবং অন্যান্য প্যারাসাইটিক ডিজিজ গুলো আছে। তারপর 24তম দিনে হচ্ছে কিছু ছোট টপিক, যে আমার যে এসটিডি গুলো আছে এবং ডায়রিয়াল যে ডিজিজ গুলো আছে, এক্ষেত্রে ডায়রিয়াল ডিজিজের যে বিভিন্ন স্যালাইন আছে, স্যালাইনের কম্পোজিশন গুলা কিন্তু অন্তত একটা হলেও, নর্মাল আমরা যে স্যালাইন গুলা খাই, যে ওর স্যালাইন খাই, সেটার কম্পোজিশনটা কিন্তু একটু পড়ে নেব, যে এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে আমরা যে ওর স্যালাইন খাই, ওর স্যালাইন এন খাই, সেটার কম্পোজিশনটা কি। এবং আমরা জানি, তোমাদের ডে ভিজিট হয়েছে কিনা কি আমি জানি না, আমরা যখন ডে ভিজিটে গিয়েছিলাম ওইখানে কিন্তু আমাদেরকে স্যালাইন বানানোর প্রক্রিয়াটা দেখানো হয়েছিল। ওইখান থেকেও কিন্তু ডে ভিজিট থেকে, মানে ডে ভিজিটের কোয়েশ্চেন থেকে কিন্তু
ইজিলি এখানে ডায়রিয়াল ডিজিজের মধ্যে চলে যেতে পারে, যে স্যালাইন আমার কেন লাগবে। তো এই জিনিসগুলো যে কোরিলেশন করে যে কোয়েশ্চেন গুলো হতে পারে সেগুলো কিন্তু একটু আইডিয়া নিয়ে নিজের বুদ্ধিমত্তা দিয়ে একটু পড়ে নিতে হবে। তারপর আসে আমার নন কমিউনিকেবল ডিজিজ। 24তম দিনে আমি নন কমিউনিকেবল ডিজিজের জাস্ট ইন্ট্রোডাকশনটা, যে নন কমিউনিকেবল ডিজিজ, ক্রনিক ডিজিজ, এগুলোর ডেফিনেশন বলতে আমি কি বুঝি। তারপর আসছে যে কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পার্থক্য, কিছু কার্ডিনাল ফিচার আছে সেগুলো। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের কমন কি নন কমিউনিকেবল ডিজিজ গুলো আছে সেগুলো, এবং একটা প্রিভেনশনের জন্য কিন্তু একটা কমন আউটলাইন আছে, যেটা আমি বলেছিলাম যে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি প্রিভেনশন দিয়ে পড়ার জন্য, এবং আরো কিছু আছে। তো সেই জিনিসগুলো হচ্ছে আমি এই 24তম দিনে পড়বো, এবং 25তম দিনে আমি একেবারে সেই ক্যান্সার থেকে শুরু করে জেরিয়াট্রিক ডিজিজ পর্যন্ত যত টপিক আছে সবকিছু কিন্তু আমরা সেশনে বলে দিয়েছি, যে কি কি জিনিস ইম্পর্টেন্ট, এবং রিটেন এবং ভাইভা কিন্তু আলাদা করে বলে দিয়েছি। তো সেই জিনিসগুলো সেই হিসাবে আমরা করে নিব, এবং পরবর্তীতে লাস্ট 5 ডেজ হচ্ছে ফর রিভিশনের জন্য, যে এতদিন আমরা 25টা দিন আমরা যা যা পড়ে এসেছি এবং নোট করে এসেছি তা আরো একটু গুছিয়ে আরো একটু সুন্দর করে পড়ার জন্য হচ্ছে আমি লাস্ট 5 দিন আমি ফুললি রিভিশন নিব। এবং এই 5 দিনের মধ্যে আমরা কিন্তু একদম প্রিসাইজলি পড়বো, যে ওইখানে যেরকম ভাস্টলি পড়েছিলাম, যে অনেক ডিটেলসে পড়েছিলাম, এখানে একটু প্রিসাইজলি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এই 5 দিনে। এবং এই জিনিসটা যে কোন জিনিসটা আমার খুব ভালো করে লাগবে এবং এই 25 দিনে কোনো ল্যাকিংস থাকে, সেই ল্যাকিংসটা কিন্তু আমরা এই 5 দিনের মধ্যে কভার আপ করার ট্রাই করব। তো এইভাবেই হচ্ছে আমরা মোটামুটি 30 দিনের আউটলাইনের মধ্যে কমিউনিটি মেডিসিন শেষ করতে পারি, এবং আমরা জানি আমাদের ফরেনসিক মেডিসিনেও আছে। তো এই দুটো একসাথে যদি আমরা এইভাবে 2 মাস আমাদের টাইম আছে, একসাথে যদি কভার আপ করতে পারি, ইনশাল্লাহ আমরা সবাই আমাদের এই সেকেন্ড প্রফে অনেক ভালো করতে পারবো। এবং তোমাদের সবার জন্য সেকেন্ড প্রফের জন্য অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে রুটিন করে দেওয়ার জন্য। আসলে এই রুটিনটা অনেক বেশি হেল্পফুল হবে আমাদের জন্য আমাদের প্রফেট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। অনেক অনেক ধন্যবাদ ফারজানা আপু এবং মেধা আপু। তো আমরা আমাদের সেশনের শেষ দিকে চলে আসছি। সেতু, আমি কিছু কথা বলতে চাই এখন একটু, জি যদি আপু অবশ্যই। আচ্ছা। তো এই পুরো সেশনটাতে আসলে তোমরা সবাই মানে তোমাদেরকে ধন্যবাদ না দিলে না, তবে সর্বপ্রথম ধন্যবাদ দেওয়া স্টার্ট করি এক্সিস মেডিকেল স্কুলকে। কারণ এক্সিস মেডিকেল স্কুল এত সুন্দর একটা সেশনের আয়োজন করছে, সেখানে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলকে। তারপরে আসলে ধন্যবাদ দিব যে আমাদের যে তোমরা সবাই জানো যে আমাদের যে সেন্ট্রাল কোঅর্ডিনেটর মানে ভিডিও ক্লাস কোঅর্ডিনেটর ভাইয়া মানে তারেকুর রহমান রিয়াদ ভাইয়া, আসলে আমি আমি এমন একটা প্ল্যাটফর্মে কথা বলছি আমরা এখন যে এক্সিস মেডিকেল স্কুল, সেখানে কিন্তু আসলে দেশের বড় বড় টিচাররা, লিজেন্ডারি স্যার ম্যামরা ক্লাস নিয়ে থাকেন। সেই একই প্ল্যাটফর্মে আমরা যে কিছু বলার সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো এখানে কিছু বলতে পারবো বা তোমাদেরকে একটু হলেও যে হেল্প করতে পারবো, সেশনগুলো নিতে পারবো, এটা আসলে আমি ভাবছিলাম না। তো আমাদের যে ভাইয়া, শ্রদ্ধেয় ভাইয়া তারেকুর রহমান রিয়াদ ভাইয়ার মানে ইন্সপিরেশনের কারণে কিন্তু মানে এটা আমি পারছি। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে, সাথে রেদওয়ান মোহাম্মদ রেজা ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমাদের সাথে এতদিন হোস্ট হিসেবে ছিলা, তুমি প্লাস আরো 3 জন আমাদের যে প্রিয় হোস্ট আর কি, তোমরা যারা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং না বললেই না, তোমরা মানে খুবই হেল্পফুল। আমি এত হেল্পফুল হোস্ট মানে এত সুন্দর সুন্দর জুনিয়র আমি আগে পাইনি। তোমরা সবাই অনেক ভালো, অনেক হেল্প করছো পুরো সেশন জুড়ে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া যে তোমরা খুব ভালো মতো প্রপ দাও, ভবিষ্যতে তোমাদের অনেক ভালো হোক। এবং তোমাদের সবার কাছে আমার জন্য দোয়া চাচ্ছি আর কি। এবং অসংখ্য ধন্যবাদ আমার যে সাথে যে এতদিন ছিল মানে মেধাকে ধন্যবাদ না দিলেই না, আমি এতদিনে কিভাবে একা সেশন নিতে পারতাম না, হয়তো তোমাদেরকে এভাবে কখনো নিতে পারতাম না। পুরো সেশনে আমার সাথে থাকছে, তোমাদেরকে ক্লাস নিছে। অসংখ্য ধন্যবাদ মেধাকে। তো সবাই ভালো থাকো এবং সবাই আমার জন্য দোয়া করো। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং মেধা আপুকেও। আচ্ছা, আমিও বলতে চাই কিছু, যদি অনুমতি দাও। আচ্ছা, অবশ্যই বলেন। হ্যাঁ, কমিউনিটি মেডিসিনটা আসলে খুব বোরিং
সাবজেক্ট। এবং হচ্ছে আমি প্রথমে যখন শুনেছিলাম যে কমিউনিটি মেডিসিন নিয়ে নিতে হবে, কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে এত কষ্ট করে এই সাবজেক্টটা থেকে ছুটে পেয়েছি, এখন আবার নিতে হবে। কিন্তু আমি এখন তোমাদের ক্লাস নিতে নিতে দেখলাম যে আসলে এই সাবজেক্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যখন পড়তে যাই, আমরা কিন্তু দেখা যায় যে পরীক্ষার জন্যই পড়ি, এবং পরীক্ষার জন্য পড়তে পড়তে আমার যে সাবজেক্টের মূল উদ্দেশ্য, পড়ার যে মূল উদ্দেশ্য, সেটা থেকে কিন্তু দূরে সরে যাই। আমরা আসলে প্র্যাকটিক্যালি এটা কাজে লাগাতে পারি না। তো তোমাদেরকে পড়াতে গিয়ে আমার একটা সুবিধা হয়েছে যে আমি কমিউনিটি মেডিসিনের মাহাত্ম্যটা নতুন করে বুঝতে পেরেছি। এবং তোমাদেরকেও বলবো যে কমিউনিটি মেডিসিনটা শুধুমাত্র পরীক্ষার জন্য না পড়তে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটার ইফেক্টিভনেসটাও সম্পর্কেও একটু বোঝার চেষ্টা করতে। এবং আসলে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটা আসলে কত ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা যতজন হোস্ট ছিলে তারা এত হেল্পফুল ছিলে যে আসলে আমার সেশনটা নিতে কোনো কষ্টই হয়নি। এবং একই সাথে ধন্যবাদ জানাবো মিমকে, যে আমার সাথে ছিল পুরো সেশনের একসাথে, এবং আমরা দুজন মিলে আসলে এতগুলো নিতে পেরেছি। এবং ওর সাথে কিন্তু আমি যখনই যা সহযোগিতা পেয়েছি, এবং যারা আমাদের হোস্ট আছে যা আমি সহযোগিতা চেয়েছি তা কিন্তু পেয়েছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এবং আমাদের যারা ভাইয়ারা আছেন ভিডিও কোঅর্ডিনেটর, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপু, আমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর আর ইফেক্টিভ ক্লাস আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ওই কোভিড সিচুয়েশনে আমাদের এবারের প্রফটা হয়তো বা গতানুগতিক বিগত বছরের প্রফগুলো থেকে একটু আলাদাই হচ্ছে, যে আমরা প্রায় 7 থেকে 8 মাস পড়াশোনা থেকে বিচ্ছিন্ন ছিলাম। আর এই সময়টাতে আপনাদের এই রিভিউগুলো যে আমাদের কত বেশি হেল্প ছিল, আমরা যে বেশি উপকৃত হয়েছি আপু আসলে বলে বোঝানো সম্ভব না। আর আপু আমাদের মিশন চালানোর সময় এরকমও হয়েছে যে আমাদের সম্ভাব্য প্রফ পরীক্ষার ডেট পর একটা নোটিশও দিয়ে দিয়েছিল যে হয়তো ডিসেম্বরে আমাদের প্রফটা হতে পারে। সেক্ষেত্রে হয়তো শেষ থেকে প্রফ হওয়ার কথা, যেখানে আপনাদেরটাই হওয়ার কথা ছিল। আর সেখানে আপনাদের আপু আপনার নিজেদের প্রিপারেশনের পাশাপাশি আমাদের যদি একটু সময় বের করেছেন, আমাদের ক্লাসগুলোর জন্য সময় দিয়েছেন, আপু আপনাদেরকে আসলে ধন্যবাদ দিলেও যত বেশি ধন্যবাদ দিই না সেটা আসলে কম হয়ে যায়। আপু তারপরেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এত সুন্দর ক্লাসগুলো উপহার দেওয়ার জন্য। আপু আমি সেই সাথে আরো ধন্যবাদ জানাতে চাই কয়েকজনকে, যাদের এই মহৎ উদ্যোগ আর নিরলস পরিশ্রম ছাড়া এই সেশনগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভবই হতো না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মোহাম্মদ আরিকুর রহমান রিয়াদ ভাইয়াকে, যিনি আমাদের অ্যাক্সিস সেন্ট্রাল ভিডিও ক্লাস কোঅর্ডিনেটর, সাথে রেদওয়ান মাহমুদ রেজা ভাইয়াকে, যাদের এই মহৎ উদ্যোগের জন্য আমি তো সুন্দর ক্লাসগুলো পেয়ে। সাধারণত আমরা যখন সেশনগুলো করি আর সবাই যখন সেশনগুলো দেখেন তখন হয়তো বা দেখেন যে আমরা হোস্টিং করছি, আপুরা এত সুন্দরভাবে আমাদেরকে এগুলো পেয়ে দিচ্ছে, কিন্তু এই সবকিছু পুরো বিষয়টাকে এত সুন্দর আপনাদের সামনে তুলে ধরার পেছনে যাদের অবদান সব থেকে বেশি তারাই হচ্ছেন এই মানুষগুলো। আর সেই সাথে আরো দুজন মানুষকে ধন্যবাদ না দিলে নয়, সেটা হচ্ছে আমাদের ফাহিম মির্জা ভাই এবং জারিবা আমরিন রোদেলা। এই কাজগুলো পর্দার নিরলসভাবে পরিশ্রম না করলে আমাদের এই সেশন আসলেই বাস্তবায়ন করা সম্ভব হতো না। আমরা যখন এরা আমাদের সেশনগুলোর যে শিডিউল তৈরি করা থেকে শুরু করে ফ্লয়ার তৈরি, এছাড়া সেশনের আগে এবং পরে আমরা যে কোনো সময় মানুষগুলোকে পাশে পেয়েছি। আপু এমন অনেক সময় হয়েছে আমরা ফ্লয়ার রেডি হয়ে গেছে পরের দিন সেশন, কিন্তু আমরা হয়তো বা আমাদের কোনো প্রবলেমের জন্য বললাম যে ভাইয়া আমি কালকের সেশনটা নিতে পারবো না। সেই সময়টাতেও ভাইয়ারা কোনো রকম বিরক্তি প্রকাশ না করে এত সুন্দরভাবে বিষয় ম্যাচ করেছেন। এত বড় ভুল আর আগে থেকে না জানানোর পরেও ভাইয়াদের মুখে শুধু একটা কথাই শুনেছি যে আচ্ছা তুমি টেনশন করো না, ইনশাআল্লাহ ম্যানেজ হয়ে যাবে। এই মানুষগুলো সম্পর্কে আর কি বলার থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুদের সকলকে, এবং সবশেষে ধন্যবাদ অ্যাক্সিসকে আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে আমরা এত সহজে সুন্দরভাবে আমাদের প্রিপারেশন নিতে পারছি। একাডেমিক ক্যারিয়ার ওরিয়েন্টেড সব সেশনগুলো আমরা এখান থেকে পাচ্ছি। ধন্যবাদ আপু সবাইকে।
আইভীর বলার পর আসলে আমার কিছু বলার থাকে না, তারপরে হচ্ছে আসলে কিছু কথা বলবো যে আসলে আজকের সেশনটা আজকের সবচেয়ে লেন্দি একটা সেশন ছিল, আমাদের যতগুলো কমিউনিটি মেডিসিনের রিভিউ ক্লাস হয়েছে, কিন্তু এই সেশনটাই মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমার মন চাচ্ছে আপুদের কথা আমি আরো শুনি, মানে শোনা যেন শেষ হচ্ছে না, মানে আপুদেরকে আরো কোয়েশ্চেন করতে ইচ্ছে করতেছে, আপুদের এক্সপিরিয়েন্স শুনতে মন চাচ্ছে, জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে আপু আপনারা কিভাবে প্রফ দিয়েছেন, প্রফের আগের রাতের অনুভূতি বা জিজ্ঞেসের মানে শেষ হবে না যদি এখন শুরু করি। তো আর লেন্দি আমরা করব না, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপুরা তাদের মূল্যবান সময় থেকে যে সময়টা আমাদের জন্য দিচ্ছেন, আপুদের কাছে তো আর থ্যাঙ্কস দিব না, অনেক দিয়েছি, সবাই দিয়েছে, তো আমিও হচ্ছে আর দিচ্ছি না। তো জাস্ট একটা কথা বলবো আপু, আপনাদেরকে খুব খুব বেশি মিস করব, আসলে আপনাদের সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, মানে কি বলবো সিনিয়র হিসেবে না, মানে সিনিয়রদের চেয়েও হচ্ছে কি আপনাদের মধ্যে যে ফ্রেন্ডলি ভাবটা আমরা পেয়েছি, মানে এটা আসলে মানে অন্য কোথাও আপু আমরা পাইনি। তো এটার জন্য আপু আপনাদের কাছে সারা জীবন গ্রেটফুল থাকবো, এভাবে আশা করছি আমাদেরকে সবসময় গাইড করবেন, মানে শুধু অ্যাক্সিসের সম্পর্কে না, আপনাদের একদম ক্লোজ একটা জুনিয়র হিসেবে সবসময় এভাবে আমাদেরকে গাইড করবেন এবং যে কোনো দরকারে আপু আমাদের পাশে থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, বলেছেন করবেন, তাও বলছি আপু বেশি করে করবেন, এবং ইনশাল্লাহ অ্যাক্সিসে আরো সামনে অনেক প্রোগ্রাম আছে, অনেক কিছু হবে, তো সেই সবকিছুতে আপনাদের পাশে পাবো এবং ইনশাল্লাহ সেগুলো তো আপনাদেরকে আবার হোস্ট করার সুযোগ আমরা পাবো, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং আর কথা বাড়াবো না আজকে। তাহলে আপু আজকে আমরা শেষ করি এখানে, আপনারা যদি অনুমতি দেন, এবং সামনে ইনশাল্লাহ দেখা হবে কখনো, যদি সামনাসামনি অথবা এইসব লাইভ যেভাবেই হোক, আবার ইনশাল্লাহ আপু আপনাদের সাথে একসাথে হতে পারবো আপু। জি আপু, আপনাদেরকে অনেক মিস করবো আপু। তোমাদেরকেও আমরা অনেক মিস করবো আসলে। আর সেশনটা প্রতিদিন বিকালে নিতে নিতে আসলে এই সময়টা আসলেই মনে পড়বে যে আমরা একটা সেশন নিতাম কমিউনিটি মেডিসিনের উপরে। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য অনেক দোয়া, এবং আমার আর মেধার জন্য অনেক দোয়া করো তোমরা। তাহলে আমরা শেষ করি আজকে। জি আপু, আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম আপু।